দর্শক চ্যানেল 16 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্ব ডায়ালগ ফর ডেমোক্রেসিতে। আজকের এই বিশেষ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পর্বে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। দেশ-বিদেশে যারা অবস্থান করছেন, আমাদের মনে কিছু প্রশ্ন আছে। সেই প্রশ্নগুলো আমরা একটু খোলাসা করতে চাই, তুলে ধরতে চাই আসলে কি হচ্ছে, বাংলাদেশ নিয়ে কি হবে? আমাদের আজকের বিষয় হচ্ছে বাংলাদেশ কি পরবর্তী গাজা? গাজার এখন যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, গাজার কি পরিস্থিতি, কি পরিণতি সেটি আমরা জানি। বাংলাদেশ কি আরেকটি গাজা হতে যাচ্ছে? জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছিল ২০২৪ সালে সেই আন্দোলনের রহস্য কি? কারা এর সাথে জড়িত? ডিপ স্টেট এর কি ভূমিকা ছিল? আমেরিকা এখানে কি করতে চায়? সেই বিষয়গুলো আমরা একদম ডকুমেন্ট সহ আজকে আপনাদের সামনে তুলে ধরব। কারণ এই রহস্যগুলো বাংলাদেশের মানুষের ভিতরে আছেই। এটা উন্মোচন করতে হবে। বাংলাদেশকে নিয়ে আমেরিকার মূল প্ল্যান কি? তারা কি করতে চায়? বাংলাদেশকে নিয়ে তারা কি ভাবছে? সেই বিষয়গুলো আমরা একদম ডকুমেন্ট সহ আজকে আপনাদের সামনে তুলে ধরব। আরেকটি কথা হচ্ছে যে meticulous ডিজাইন বহুল প্রচলিত একটা শব্দ। এর আসলে অর্থ কি? কি করতে চায়? অতীতে কি করেছে? বর্তমানে কি করছে? আগামীতে কি করবে? সেটি পরিষ্কার করব। আওয়ামী লীগের টাকা পাচার হওয়ার কথা আমরা শুনেছি, পত্র-পত্রিকায় এসছে কত লক্ষ কোটি টাকা। আসলে এর সঠিক তথ্য কি? সেটি আমরা উন্মোচন করার চেষ্টা করব। আমাদের দেশে আরেকটা জিনিস আপনারা দেখতে পান যে ভারত বিরোধিতা। ভারতের বিরুদ্ধে কথা বলতে পারলেই আমাদের ভালো লাগে। ভারত কি আমাদের জন্য হুমকি? নাকি ভারত বিরোধিতার আসলে কি কারণ? এই সমস্ত প্রশ্নের উত্তর আপনাদের সামনে এখন নিয়ে আসব এবং তথ্য সহকারে আবারও বলছি ডকুমেন্ট সহকারে। আজকে এই বিষয়গুলো যিনি আপনাদের সামনে উপস্থাপন করবেন, আমরা যাকে এখন আমাদের সাথে যুক্ত করব তিনি হচ্ছেন আ সিদ্ধার্থ সরকার সাহা, সহকারী অধ্যাপক রুয়েট। আপনারা জানেন যে রুয়েটের তিনি একজন শিক্ষক। আজকে এই তথ্যগুলো তার কাছে তিনি আ যেভাবে হোক সংগ্রহ করেছেন এবং সেই তথ্যগুলো এখন আপনাদের জন্য আমরা উপস্থাপন করছি। আমন্ত্রণ জানাচ্ছি সিদ্ধার্থ সরকার সাহা। কেমন আছেন আপনি? এই তো আছি। আপনার সবাই যেরকম রয়েছে আসলে বাংলাদেশের মানুষ আমরাও তো সেরকমই রয়েছি আরকি। একটা আপনি আতঙ্ক আপনি উৎকণ্ঠার মধ্যে জি, জীবনযাপন করছি। জি। আপনি রুয়েটে কত বছর ছিলেন? আমি শিক্ষকতা রুয়েটে করেছেন আমার কতদিন? ১৩ বছর কমপ্লিট হয়ে ১৪ বছর রানিং হচ্ছে আরকি। আচ্ছা, আপনার বাড়ি কোথায় বাংলাদেশে? আমার বাড়ি রয়েছে ময়মনসিংহ। ময়মনসিংহ। আজকে আমি যে প্রশ্নগুলো করেছি, যে তথ্যগুলো দর্শকদের সামনে আমি এনালাইসিস করার কথা বলেছি, আপনি কি একদম ডকুমেন্ট সহ এগুলো দেখাতে পারবেন আমাদেরকে? জুলাই আমি আন্দোলন কেন আমি হয়েছিল? আশা করি আমি আশা করি যে আমার কাছে যতগুলো তথ্য ডকুমেন্ট রয়েছে যেহেতু ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, ইউএসএইড, ইউকে এইড এই সংস্থাগুলোর সাথে আমি একদম জড়িত। ওতপ্রোতভাবে জড়িত ছিলাম এবং কাজ করেছি। ফলে আমার আচ্ছা, কাছে আচ্ছা। এইসব বিষয়গুলো সুস্পষ্ট তথ্য রয়েছে আরকি। তথ্য আছে। আচ্ছা আমি ১ম প্রশ্ন আপনাকে করব যে জুলাই আন্দোলনে সবাই আমেরিকার ডিপ স্টেট এর কথা বলে। আমেরিকান ডিপ স্টেট আসলে কতটা দায়ী এইজন্য জুলাই আন্দোলনের জন্য? আ দেখুন সবচেয়ে মজার বিষয় হয়েছে যে আমি তার আগে আপনাকে একটা প্রশ্ন করি। খুব জি, সুন্দর করে শুনবেন। ধরুন আমি রুয়েটের একজন শিক্ষক। জি। রুয়েটের আমাকে 80% মানুষই হয়তোবা ঘৃণা করে। আমি ধরে নিলাম হুম, 20% মানুষ আমাকে ভালোবাসে হয়তোবা। হুম। তো এখন আমি ধরুন মাথার মধ্যে একটা ব্যান্ড-ট্যান্ড লাগিয়ে হাত-টাত পেঁচিয়ে সাদা কাপড় দিয়ে আমি বললাম যে, "আজকে রুয়েটের গেটে আমাকে অটোওয়ালারা মেরে দিয়েছে।" হুম, তাহলে যারা অন্তত এই 20% আমাকে ভালোবাসে তারা রুয়েটের গেটে আসবে এবং অটোওয়ালাদেরকে এরকম প্রটেস্ট করার চেষ্টা করবে। সেটাই তো খুব স্বাভাবিক বিষয়। এবং স্বাভাবিক, ধরুন স্বাভাবিক। এখানে প্রটেস্ট হয়ে ৪-৫ জন অটোওয়ালা মারা গেল। হুম। এ ও! হ্যাঁ। কিছুক্ষণ পর আমি বাইরে এসে বললাম যে, "না আমি আসলে এতক্ষণ ফান করছিলাম।" আ কিন্তু আমার এই ফানে আচ্ছা, কিন্তু অলরেডি ধরুন ৫-৬ জন লোক ডেড হয়ে গেল। তো আসলে এই আচ্ছা, লোকগুলো যে আচ্ছা। মারা গেল তাদের দায়ভার কার? আ আচ্ছা। ব্যক্তিগতভাবে সেই দায়ভারটা আমার উপরে পড়বে এসে। এই ফান করার অবশ্যই। কারণে। কারণ আমি মানে আপনি প্রতারণা করেছেন, আপনি প্রতারণা আমি করেছেন। প্রতারণা করেছি এবং কোমলমতি শিক্ষার্থীদের তাদের যে আমার প্রতি ভালোবাসাটুকু রয়েছে, সেই ভালোবাসাটুকুর মিসইউজ আমি করেছি। করেছেন। হ্যাঁ। এক্সাক্টলি সেরকম একটা অপরাধী বিষয়। আপনি। জি। অপরাধী অবশ্যই আমি। হুম। তো এই ক্ষেত্রে দেখুন আমি আপনাদেরকে একটা জিনিস রিপ্রেজেন্ট করছি। আমি স্ক্রিন জি। শেয়ার করি যদি আপনার অনুমতি পাই। কারণ মুখে জি, বলার প্লিজ। থেকে বিষয়গুলো আ দেখানোটা ভালো আরকি। তো আমি একটু জি, প্লিজ। স্ক্রিনটা শেয়ার করছি। জি।
আমি যে প্রশ্নগুলো এখানে আপনাকে করব সবকিছু কিন্তু আপনি তথ্য সহকারে আজকে আমি চেষ্টা বাক করব। তো আপনারা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? না এখনো আসেনি, আসবে, এসে যাবে। জি, প্লিজ এসছে। আচ্ছা। এখন দেখুন আ এইখানে এই যে আমেরিকান যে স্টেট বিএ আপনার এই বিএ হয়, আপনার কি বলে ব্রিফিং হয়। সেই ব্রিফিং ব্রিফিং হ্যাঁ, এর হ্যাঁ। আমি আপনাকে দেখাচ্ছি যে ব্রিফিং এর একটা পার্ট রয়েছে। সরি। মানে বিগত সরকারের সময় ম্যাথু মিলার ছিলেন। বিগত উনি প্রেস সরকারের ব্রিফিং আমলের করতেন। সেই ব্রিফিংটা সেটা দেখুন এটা হচ্ছে 15th জুলাই হ্যাঁ, 2024 এর মানে গুড। কিন্তু রয়েছে যে ওনাদের এইখানে 15ই জুলাই কিন্তু আমাদের এখানে কিন্তু এটা 14ই জুলাই। কারণ ওনারা রাত্রে আপনার ব্রিফিংটা করে এটা এখানে কিন্তু হ্যাঁ, 14ই জুলাই। হুম। আমার কিন্তু তখন কেবলমাত্র আমার বাচ্চা হয়েছে, বাচ্চার বয়স ২ মাস বা ৩ মাস হবে। তো আমি যে তখন কিন্তু অনেকগুলো আন্দোলন চলছিল বাংলাদেশে। একই সাথে শিক্ষকরা আমরা বেতন কাঠামো নিয়ে একটা আন্দোলন করছিলাম। স্বতন্ত্র বেতন কাঠামোর জন্য ঠিক একই সাথে স্টুডেন্টরাও আন্দোলন করছিল। আর আমার প্রতিদিনের একটা কিন্তু খুব বাজে অভ্যাস রয়েছে যে ঠিক রাত্রে ২টো হোক বা ৩টে হোক আমি কিন্তু ঘুমাতে যাওয়ার আগে খুব সুন্দর করে অনলাইনে নিউজ টিউজ শঙ্কর সাহেব, আমি হ্যাঁ, আরেকটু ক্লিয়ার করি এখানে। আপনি ১৫ই জুলাই বলছেন তো? এটা কি আমেরিকান ১৫ই জুলাই না? হ্যাঁ, আমেরিকান ১৫ই জুলাই, বাংলাদেশে কিন্তু আমেরিকান ১৪ই জুলাই। না, না বাংলাদেশে কিন্তু ১৫ই জুলাই শেষ তখন। হ্যাঁ? মানে বাংলাদেশে ১৫ই জুলাই সন্ধ্যা, ওদের ১৫ই জুলাই সকাল। হ্যাঁ, 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 একই হ্যাঁ। দিন, এক্সাক্টলি তাই। একই দিন। রাইট, এক্সাক্টলি তাই। রাইট। একই দিন। তো দিয়ে মানে ওরা ১৫ই জুলাই সকালে যদি প্রেস ব্রিফিং করে, আমরা হুম। ১৫ই জুলাই সন্ধ্যায় জানতে পারি। এক্সাক্টলি তাই। তো জি, প্লিজ। এখন দেখুন সেখানে আমি তো ঐরকম করে ওই নিউজ গুলো বারবার করে দেখি। দেখে আমি হঠাৎ করে যেহেতু আন্দোলনটা তখন খুব ভালো একটা দানা বাঁধতে শুরু করেছে, আমি ওই ডিপ স্টেটের প্রেস ব্রিফিং গুলো দেখি। কারণ ওদেরকে আমি খুবই একটা বিশ্বাস করি না এবং কেন করি না সেটাও আমি আপনাকে একদম ডকুমেন্টেড দেখাবো। তো আমি উনার প্রেস ব্রিফিংটা দেখছি, দেখেন এখানে বাংলাদেশ নিয়ে উনি কি বলেছেন। উনি বলেছেন যে আমরা এই বিষয়গুলোতে অবগত রয়েছি এবং টু কিল দেখেন এই যে এখানে খুব সুন্দর করে ওনারা টু কিল টু একটা মানে টু দুজন মারা গিয়েছে ঢাকা মানে ইউনিভার্সিটিতে এরকম একটা নিউজ আচ্ছা। এবং এটা কিন্তু মিলিয়নস অফ ভিউ হয়েছিল। জি, হ্যাঁ, জি, এটা জি। কিন্তু এই আন্দোলনের মুডটাকে অন্যদিকে নিয়ে গিয়েছিল একদম। মনে আছে। হ্যাঁ, এখন দেখুন সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে জুলাই এই যে মুভমেন্টটা হয়েছে, সেই মুভমেন্টটার মধ্যে কিন্তু একটা মজার বিষয় আমরা সবাই জানি যে ১৬ তারিখে আবু সাঈদ হচ্ছে গিয়ে ১ম জুলাই যোদ্ধা যিনি কিনা ওই পুলিশের গুলিতে ১ম এ ৪ টার দিকে আহত হয়েছেন এবং ৯ টার দিকে হাসপাতালে নেয়ার পর উনি মৃত্যুবরণ করেছেন। সেটা নিয়েও অনেক কিছু আছে। তো এখন প্রশ্নটা হচ্ছে এই যে আমি একটা প্রেস ব্রিফিং করলাম। এই প্রেস ব্রিফিং করে আমি আমার দেশের এই কোমলমতি শিক্ষার্থীদের মিলিয়নস অফ শেয়ারিং এর মাধ্যমে তাদেরকে উত্তেজিত করে মৃত্যুর মুখে ঠেলে দিলাম। তাহলে এই মৃত্যুর আমি বলতে আপনি দায়-দায়িত্বটা মেলো কে মিথার নেবে? মিলারের কথা বলছেন। আ আ হ্যাঁ, একদম মিলারের কথা বলছি। কিন্তু আচ্ছা। এটাকে কিন্তু বাংলাদেশের যিনি হাই কমিশনার ছিলেন তৎকালীন সময়ে হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, 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 হ্যাঁ। উনি কিন্তু এটাকে প্রোভাইড করেছেন এবং এখানে কিন্তু সাংবাদিকরা একটা কোয়েশ্চেনও করেছিলেন যে এটার কোনো তথ্য রয়েছে কিনা। উনি প্রশ্নটাকে টোটালি এড়িয়ে গিয়েছেন। এই ভিডিওটা কিন্তু আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি। কিন্তু এই ভিডিওটা সময় টিভিতে ছিল। ওরা কিন্তু আচ্ছা, এটা আচ্ছা। জেনে ওই সময় টিভির ওই ভিডিওটাকে মুছে দিয়েছে। সবচেয়ে মজার আচ্ছা, বিষয় আচ্ছা। এই ভিডিওটা নিয়ে আমি কিন্তু ফেসবুকে পোস্ট দেওয়ার পর তারা ওই হ্যাঁ, ভিডিওটাকেও রিমুভ করে দিয়েছে। কিন্তু উনারা এটা জানে না যে এটা পৃথিবীর সব দেশেই দেখায়। সব দেশের টিভি হ্যাঁ। চ্যানেলে এটা থাকবে অনলাইনে। সেই জিনিসটা তারা উপলব্ধি করতে পারছে না আরকি। আচ্ছা, আচ্ছা, তো আচ্ছা। এখন এই ডকুমেন্টটা রয়েছে। এই ডকুমেন্টের প্রেক্ষিতেই কিন্তু আমাদের এই ১৪ তারিখ থেকে ১৬ তারিখে আন্দোলনটুকু ভয়ানক থেকে ভয়াবহ থেকে ভয়াবহতম একটা হুম। পর্যায়ে গিয়ে পৌঁছেছে। তো আচ্ছা এই ২ যে জন কি মারা গেছিল? ২ জন কি মারা না, গেছিল না, ঠিক আমরা কিনা? কিন্তু আমি নিউজটা পড়ার পর আমি যেহেতু সিআরআই এর সাথে যুক্ত ছিলাম, এই যে আচ্ছা, আচ্ছা। সেন্ট্রাল রিসার্চ যেটা ছিল, তো জি। ওইখানে কিন্তু একটা হোয়াটসঅ্যাপ বড় গ্রুপ ছিল আপনারা জানেন এবং বাংলাদেশের যেকোনো প্রান্তে যেকোনো অকারেন্স ঘটার সাথে সাথে কিন্তু আমাদের কাছে এখানে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ আসতো। তো আমি দেখছি হ্যাঁ। সেখানে কোনো মেসেজ নেই। তারপরে আমি আবার সিআরআই এর সাথে সেই রাত্রেই কনট্যাক্ট করেছি। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার কিছু স্টুডেন্ট এবং শুভাকাঙ্ক্ষী তাদের সাথেও কিন্তু আমি কথা বলেছিলাম। কথা হুম। বলার পরেও কিন্তু উনারা বলল যে না এরকম ধরনের কোনো ঘটনা ঘটেনি। কিন্তু এই ভিডিওটা কিন্তু মিলিয়নস আপনারা কিন্তু দেখবেন যে সেদিন না রাত্রে ভিডিও না। এটা হলো মানে অনলাইনে এইটার কথাই তো বলছেন? আপনি যেটা শো হ্যাঁ, করছেন হ্যাঁ, এখন? অনলাইনে এটার ভিডিও রয়েছে কিন্তু। ও ভিডিও আছে? একদম। আমি এটা তো একটা ইয়ের বিষয় একদম। এই যে দেখুন এটার নিচে গেলে
এটা টোটাল হুম। ভিডিওটাও কিন্তু আপনারা পাবেন। এটা টোটালি আরকি। এটা চালিয়ে দেওয়ার সাথে, সাথে আপনি অনলাইনে ঢুকলেই পাবেন। আমি লিঙ্কটা তখন এখানে আমাদের শেয়ার করে দিব ডেসক্রিপশন বক্সে। আপনারা জি, গেলে জি, উনার জি। এই যে ব্রিফিং এর টোটাল ভিডিওটা আপনারা ওখানে দেখতে পাবেন। এটা কিন্তু ও আচ্ছা। সামারিটা উনারা আমার লিখা না কিন্তু এটা। উনাদের আচ্ছা, স্টেট আচ্ছা আমি ডিপার্টমেন্টের। আমি আমি একটু বলি। তখন কি হ্যাঁ, আমাদের চ্যানেলগুলো ২ জন মারা গেছে এরকম প্রচার শুরু করে দিয়েছে? অলরেডি এই যে দেখুন এই যে ভিডিওটা রয়েছে। আচ্ছা একদম ভিডিওটা হচ্ছে টোটাল ম্যাথু ভিডিওটা এখানে। মিলারের। হ্যাঁ, হ্যাঁ। উনার মেথু ভিডিও, মিলারের। উনার ভিডিও। এই হ্যাঁ, যে হ্যাঁ, রাত্রে সেটা আছে, সেটা আছে। ১টা ১৮ মিনিটে উনি এটা করেছেন। হুম, হুম, হুম। তো এই যে উনারা করে এই কাজটা করে উনারা এটা করেছেন। তো করার পরে এই যে স্টুডেন্টরা এগোচ্ছে এবং সবচেয়ে মজার বিষয় এটা হয়েছে, দেখুন এই যে মেটিকুলাস ডিজাইন আপনি বলছেন, আমি কেন এটাকে মেটিকুলাস ডিজাইনের একটা পার্ট বলি, আমি আন্দোলন করছি। আমার কিন্তু আন্দোলনের কিছু নরমাল কিছু রুলস রয়েছে। এবং হুম। আমি যখন দেখব যে একজন মারা যাওয়ার মতো দুঃখজনক ঘটনা ঘটেছে এবং এটাকে ঘটেনি এবং এটাকে প্রোভাইড করে দিয়ে বা জনগণকে উত্তেজিত করা হচ্ছে, তখন আমার কিন্তু দায়িত্ব থাকবে সেটাকে না করা, যে এরকম প্রেস ব্রিফিং। কিন্তু আমি পরবর্তী দিনগুলোতে ২ দিন আরো অতিবাহিত হয়েছে। আমি কিন্তু এই ভিডিওটা শেয়ার দিয়েছি এবং ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি এবং এই স্ট্যাটাসটা দেওয়ার কারণে কিন্তু আমাকে চাকরি থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। তো আমি এগুলোকে ও! হুম। তো উনারা জুলাই যোদ্ধারা গিয়ে পরবর্তীতে আমাকে সেপ্টেম্বরের ৩ তারিখে আমাকে আ বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ১০০০ খানিক স্টুডেন্ট গিয়ে মিছিল করে আমাকে ওখান থেকে, তারপরে আমি পালিয়ে এখন বাংলাদেশের বিভিন্ন জায়গাতে অবস্থান করছি আরকি। আমার ২ টো ও ছোট, ছোট বাচ্চা নিয়ে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তাহলে সেপ্টেম্বরে আপনার চাকুরি হ্যাঁ, শেষ। শেষ হয়ে গেছে। তো এখন আচ্ছা, যে বিষয়টা রয়েছে যে দেখুন, আমি পরবর্তী ২ দিন আরো করেছি যে, যে জুলাই যে আপনাদের একটা সমন্বয়ক হয়েছিল আরকি। উনারা কোন স্টেটমেন্ট আসলে বেসিক্যালি দেয় কিনা? যে এরকম ধরনের কোন ঘটনা ঘটেনি, আপনারা সবাই শান্ত থাকুন। কিন্তু তারাই কিন্তু এই ভিডিওগুলোকে শেয়ার করে আরো যারা কোমলমতি শান্ত শিক্ষার্থীরা ছিলেন, উনাদেরকে উত্তেজিত করেছেন যেন আরো এটা আ আন্দোলনটা বেগবান হয়। কিন্তু তারা তাদের বলতে পক্ষে কারা? কিন্তু তারা বলতে কারা? এই যে যখন ১৫৮ জন সমন্বয়ক সারা ইউনিভার্সিটি গুলোতে এই সমন্বয়করা, আন্দোলনটাকে সমন্বয়করা। নেতৃত্ব হ্যাঁ। দিয়েছিলেন। একটা ঘটনা হুম, হুম, ঘটেনি। আপনার তো দায়িত্ব রয়েছে সেটার পক্ষে স্টেটমেন্ট দেওয়া, যে এটা ঘটেনি, আপনারা কেউ উত্তেজিত হবেন না। কিন্তু তারা কিন্তু এই ভিডিওটাকে শেয়ার করেছে ঘটে গিয়েছে বলে। এখন একটা জিনিস দেখেন, এখানে খুব সুন্দর একটা প্রশ্ন আমারও থেকে যায়। যদি কোথাও আইন শৃঙ্খলার ব্যাঘাত ঘটে এবং রাষ্ট্রপক্ষ বলে যে আপনি এটাকে প্রতিহত করুন। সেই ক্ষেত্রে যদি প্রতিহত করতে গিয়েও নিহত হয়, তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর বিচার হতে পারে। তাহলে একই ঘটনা আপনি মিথ্যাকে শেয়ার করে কোমলমতি ছাত্রদেরকে যেইভাবে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন, আপনার বিচারটা আসলে কে করবে? আচ্ছা, আচ্ছা। এটা হচ্ছে আমার ভিতরের একটা প্রশ্ন যে এই যে প্রশ্ন, আপনারা এই প্রশ্ন। কাজটা করেছেন, সেই হুম, কাজটার হুম। ইয়েটা আসলে জবাবটা কি হবে? আমি কিন্তু সব ডকুমেন্ট 1 টেরাবাইট আমি লুট দিয়ে রেখেছি আমার পোর্টেবল আচ্ছা, হার্ড ড্রাইভে এই মানে সকল আপনি বলতে চাচ্ছেন আমি যদি বুঝে থাকি এরকম মার্কিন যুক্তরাষ্ট্রের যে আম প্রেস ব্রিফিং হয় সেখানে তারা বলেছে বাংলাদেশে ২ জন মারা গেছে। ১৫ তারিখে, এক্সাক্টলি, ১৫ই জুলাই। এক্সাক্টলি। কিন্তু আসলে মারা যায়নি। আপনারা খোঁজ নিয়ে দেখেছেন কোথাও কোনো হত্যাকাণ্ড ঘটেনি। কোথাও হতো না। পরের দিন আবু সাঈদ মারা গেছে ১৬ তারিখ, তাও রাতে। হুম, আচ্ছা ঠিক আছে। এইটা ক্লিয়ার। তার মানে মার্কিন যুক্তরাষ্ট্র এটা করাতে সমন্বয়করা এটা ছড়িয়ে দিয়েছে সাধারণ কোমলমতি ছাত্রদেরকে উস্কানি দিয়ে তাদেরকে মাঠে নামিয়েছে। ঠিক আছে? এক্সাক্টলি। এখন বাংলাদেশকে নিয়ে আমেরিকার মূল প্ল্যান কি? আচ্ছা, এইখানেই কিন্তু মূল ঘটনাটা এসেছে যে আসলে কেন উনারা এরকম ধরনের ভিডিও শেয়ার করবে? ঠিক কি কেন? আমি কারণে? কিন্তু সাহা মানুষ, আমরা কিন্তু ব্যবসায়ী। সাহাদের কিন্তু আদি আচ্ছা, পেশা আচ্ছা। ব্যবসা। তো ব্যবসায়ী, আমরা ব্যবসায়ী। আমি কিন্তু পজিটিভ নেগেটিভ বুঝার চেষ্টা করব যে আসলে উনি কেন এখানে ঢুকতে চাচ্ছেন। আমি হ্যাঁ। কিন্তু মাস্টার্স করেছি। আমার ব্রাঞ্চ ছিল মেটালার্জি। তো মেটাল এক্সট্রাকশন নিয়ে কাজ করেছি। তো মেটাল এক্সট্রাকশন নিয়ে যখন কাজ করি তখন কিন্তু আকরিকের অকারেন্স নিয়ে কিছু থাকে আরকি। আকরিক কোথায় ভালো পাওয়া যায়, কোথায় পাওয়া যায়। তো আমি যখন কাজ করছি তখন এই অকারেন্স গুলো কিন্তু পড়তে খুব একটু ভালো লাগে না ভাই। মানে এটা আচ্ছা, ইতিহাস এবং এই যে আকরিক কোথায় আছে না আছে। আকরিকটা একটু ইংরেজিতে বলেন। আকরিকটা হচ্ছে ওর আরকি। হ্যাঁ? মানে কোন মেটাল যখন হ্যাঁ, খনিতে থাকে, তখন হ্যাঁ, সেটা হ্যাঁ। কিছু কম্পাউন্ড হিসাবে থাকে। সেই কম্পাউন্ডকে আমরা ওর বা আকরিক বলে থাকি আরকি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো এখন দেখা যাচ্ছে যে এই আকরিক গুলো নিয়ে স্টাডি করতে হয় কোথায় কোন মেটাল ভালো রয়েছে। তো আমি স্যারের কাছে গিয়ে বলি যে, "স্যার এত কষ্ট করে সায়েন্স পড়ছি আবার তো এই ভূগোল আর হিস্ট্রি পড়া লাগছে।" তো এখন আমার একজন গুরু ছিলেন আরকি এপ্লাইড কেমিস্ট্রি ডিপার্টমেন্টের প্রফেসর আহসান হাবীব। উনি মারা গিয়েছেন ২ বছর আগে। ডিপার্টমেন্টের সবাই জানে আমি উনার সাথেই সবসময় বসে থাকতাম আরকি। তো স্যার বললেন যে, "এইটাই পড়ো ভালো করে। এইটা পড়লেই ভবিষ্যতে কোথায় আমেরিকা আক্রমণ করবে আর কোথায় করবে না,
সেই হ্যাঁ। সম্পর্কে তোমার একটা সুস্পষ্ট ধারণা চলে আসবে। আ তো আমি মানে এই এটা যে দেখুন, এ হ্যাঁ। হ্যাঁ, আমি খুব ভালো করে ব্যাখ্যা করছি আপনাকে, এবার বুঝুন। হ্যাঁ, 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 হ্যাঁ। ধরুন ইরাকে আপনার তেল রয়েছে। হ্যাঁ, এইবার ইরাকের মানবতা কিন্তু নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এবং আমেরিকা সেখানে অস্ত্র খুঁজে পাবে। আমেরিকা অস্ত্র খুঁজে পাবে এবং সেখানে যাবে। গিয়ে তারা ওই তেলটা তুলে নিয়ে হয়ে যাবে। আপনার আচ্ছা। ইয়েতে আফগানিস্তানে মানবতা নষ্ট হয়ে যাবে। কেন নষ্ট হ্যাঁ, হয়ে যাবে? সেখানে জঙ্গিবাদ রাইজ করবে। কেন করবে? সেটার কারণ হচ্ছে গিয়ে আফগানিস্তানে ওপিয়াম পপি চাষ করা হয়। এবং সেখান হ্যাঁ। থেকে মরফিন, হেরোইন এগুলো আপনার প্রচুর পরিমাণ অ্যালকালয়েড সিনথেসিস করা যায়। যে অ্যালকালয়েড গুলো আপনার খুব মানে হাই লেভেলের যে ইনজেকশন, হুম, হুম। অ্যানেসথেসিয়া ইনজেকশন এগুলো কিন্তু এগুলোর থেকে তৈরি করা হয় এবং ক্যান্সারেরও বেশ কিছু প্রতিষেধক এগুলোর থেকে তৈরি করা হয়। এবং আপনারা জেনে থাকবেন যে 1 কিলোগ্রাম প্রপার অ্যালকালয়েড প্রায় ৳৪ কোটি উপরে ভ্যালু রয়েছে। তো উনারা দেখেন কত সুন্দর করে একটা নাটক সাজিয়েছে যে মোল্লা ওমর জঙ্গি, মোল্লা ওমরকে আর রাখা যাবে না। উনারা মোল্লা ওমরকে বাদ দিয়ে দিলেন। তখন তো আমরা ইউনিভার্সিটি লাদেন, স্টুডেন্ট। লাদেন, লাদেন। হুম, লাদেনকে দাঁড় করালেন, মোল্লা ওমর চলে গেল, হামিদ কারজাইকে নিয়ে আসলেন, একটা পুতুল। হুম। দিয়ে উনারা কিন্তু চুষে খেলেন। আমরা ধরে নিলাম, ধরুন তর্কের খাতিরে আমি ধরে নিলাম যে মোল্লা ওমর আচ্ছা, খারাপ ছিল। আচ্ছা। এক্সাক্টলি। আচ্ছা, তার মানে আপনি এখন যেটা বলতে চাচ্ছেন এগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের খেলা জঙ্গিবাদের উত্থান ঘটায় মার্কিন যুক্তরাষ্ট্র, ইরাক শেষ করল, আফগানিস্তান হুম, শেষ হুম। করল, লিবিয়া শেষ এখন করল। দেখুন, হুম, হুম। হ্যাঁ, এখন বাংলাদেশের সাথে রিলেশনটা কি? বাংলাদেশে কি? অলরেডি দেখুন দুটো বাংলাদেশে ঢুকার জন্যে বিশেষ বিশেষ করে বাংলাদেশে একটা পথ আরকি। এখন আমি হুম, আপনাকে আরেকটা জিনিস শেয়ার করি। জি, এই আমাদের এই যে দক্ষিণ এশিয়ার এই যে ভারত, অ্যা এ মায়ানমার, বাংলাদেশ এই যে ছোট্ট এই অংশটুকু আছে সেভেন সিস্টার কে ঘিরে। হুম। এইখানে দেখুন খুব সুন্দর করে আপনি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? স্কিনটা আসবে, আসবে আ এ আ আ এ এখনো আসে নাই। ম্যাথু মিলারকে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, মেথু মিলারকে তো এই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা বলুন? আ না, নতুন স্কিন আর দেখতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে। আমি আরেকবার এটাকে শেয়ার করে দিচ্ছি। আ জি, জি, হয়তোবা এটা স্পেসিফিকলি শেয়ার হয়ে গেছে আরকি। জি। আচ্ছা, আমি তো আপনাকে বলি এখন এই যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের দিকে কবে থেকে তারা নজরদারি করছে? এটা কখন আমি থেকে? বলি আপনার একটা নিয়ার অ্যাবাউট 90 আপনার হ্যাঁ? ৯০ সাল থেকে উনারা তাই? এই কাজটা করে যাচ্ছেন। এবং কেন করছেন সেই জিনিসটা এখন আপনাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, যেহেতু কি আমার কারণে এটা ৯ একটা কোর্স আচ্ছা, আরকি। আচ্ছা। হ্যাঁ, একদম কোর্স এটা আমার। ধরুন ১ম ৯০ থেকে? বিশ্বযুদ্ধ কিন্তু হ্যাঁ, হুম। ১ম বিশ্বযুদ্ধ কখন হয়েছিল? বা কি নিয়ে হয়েছিল? এটা কিন্তু ল্যান্ড নিয়ে হয়েছিল। ১৩ হ্যাঁ। ১৩ তে এটা কিন্তু হুম। ল্যান্ড নিয়ে হয়েছিল। এবং যখন হ্যাঁ, সবাই ল্যান্ড ল্যান্ড মোটামুটি ভাগাভাগি হয়ে গেছে, তখন হ্যাঁ। কিন্তু মানুষ কে কি পেয়েছে সেটা খনিতে কে কি পেয়েছে সেগুলো নিয়ে রিসার্চ শুরু হয়। এবং দেখা যায় যে মায়ানমারের যে অংশটাকে আমরা বলি, আপনি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি, জি, এখন দেখতে মায়ানমারের পাচ্ছি। যেটা হ্যাঁ, হচ্ছে গিয়ে যে মগাই প্রভিন্স যেটাকে আমরা বলি মগের মূল্য। হ্যাঁ, হ্যাঁ। তারপরে হচ্ছে গিয়ে মায়ানমারের যে আপনার আরাকান প্রভিন্স, এইগুলোর আচ্ছা। মধ্যে কিন্তু এই যে এরকম রাখাইন, প্রচুর রাখাইন, পরিমাণে রাখাইন প্রভিন্স। রাখাইন যেটা, সেই হুম, প্রভিন্স গুলোর মধ্যে কিন্তু আপনার প্রচুর পরিমাণে দেখেন ইউরেনিয়াম কনসেনট্রেট রয়েছে মিডিয়াম গ্রেডের। এবং আচ্ছা, এই ইউরেনিয়ামটা উত্তোলন করা নিয়ে দেখুন ওরা কতবার ধরে ট্রাই করে যাচ্ছে এবং নিষেধাজ্ঞার পর নিষেধাজ্ঞা আমেরিকা দিয়ে চলে যাচ্ছে। যাতে কোনোভাবেই তারা এটা তুলতে না পারে। আচ্ছা। আপনারা এই লিঙ্ক গুলো দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে। জি, এইবার কি হলো? এখন মায়ানমারের যেটা জান্তা আর্মি যেটা ওদের নিজস্ব একদম স্টেবল আর্মি। তারা জি। কিন্তু আপনার চীনের সাথে একটা খুবই সুন্দর সুসম্পর্ক রয়েছে এবং তারা চীনকে উনাদের এখানে ব্যবসা করার জন্যে এবং এই ইউরেনিয়াম সমৃদ্ধ জায়গা করতে কাজ করার জন্য অলরেডি একটা চুক্তি করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। হুম। আর আমেরিকা চাচ্ছে উনারা এখানে ঢুকবেন। এখন উনারা ১ম এ সূচিকে দিয়ে একবার ট্রাই করেছে। উনাকে একবার নোবেল পুরস্কার দিলেন। এই নোবেল ও! পুরস্কারটা কিন্তু একটা অশান্তির কারণ। এটা কিন্তু কোনো একাডেমিক পুরস্কার নয়। আমি কেন নয় সেটাও আ আপনাকে বলছি। যে জি, জি, উনি প্লিজ। একবার চেষ্টা করলেন ওদিক দিয়ে ঢোকার জন্য। তো ওদিক দিয়ে ঢুকতে চেষ্টা করার পরে মায়ানমার আর্মি সূচিকে গ্রেপ্তার করে ফেললেন এবং গ্রেপ্তার হুম, করে উনাকে একবার ইয়ে করে দিলেন, উনাকে অফ করে দিলেন। হ্যাঁ, তারপরে উনি ইউনুসকে দিয়ে চেষ্টা করলেন। কিভাবে চেষ্টা করলেন? যে ২০০৬ সালে হুম, ২০০৬ হুম, সালে ঠিক যখন আওয়ামী লীগ এবং বিএনপি দুটো দলই আপনার ঘরের ভিতরে রয়েছে। টাইমটা হ্যাঁ, দেখেন আপনি। ঠিক হ্যাঁ, সেই হ্যাঁ। সময় নোবেল দিয়ে উনাকে এন্ট্রি করে দিলেন। যাতে উনি আ একটা দল গঠন করে এখানে হুম, একটা এই ক্রিয়েট করে উনাদেরকে এন্ট্রান্স টা দিতে পারে।
তো সেইখানে উনি ব্যর্থ হয়েছেন, উনি মানে পারেননি আমি সেটা। একটু এই জায়গাটা একটু ক্লিয়ার করি। মানে ইউনুস সাহেব যে ওই সময় দল করতে চেয়েছিল এবং এয়ারপোর্টে হ্যাঁ, হ্যাঁ। নেমে উনি যে নোবেল প্রাইজ পেয়েছিল ঠিক ওই মুহূর্তটা মানে হুম। ইউনুস সাহেবকে নোবেল দিয়ে বাংলাদেশে তারা ইন করবে। এই ধরনের আচ্ছা প্লিজ। এক্সাক্টলি, এক্সাক্টলি। হুম, তো হুম। দিয়ে তখন উনি সেটাকে সুবিধা করতে পারেননি। তখন উনারা যাই হোক যেভাবে হোক উনারা নির্বাচনের মাধ্যমে তো আওয়ামী লীগ চলে আসলো। দিয়ে ১৪ সালের পর থেকে আবার শুরু হলো যে এটাকে নিতে আচ্ছা। হবে। তো দেওয়ার জন্য তখন এই যে রাখাইনে গিয়ে আপনার এই যে মানে রোহিঙ্গা এখানে প্রবলেমটা তৈরি আরেকটু করল। আমি ক্লিয়ার করি দর্শকদের জন্য। মানে বাংলাদেশকে হাত করতে পারলে রাখাইনের এই বিষয়গুলো তারা দখল করতে পারছে। এক্সাক্টলি, এরকম। এক্সাক্টলি। দেখুন আচ্ছা। এবার মানে আমি টোটালটা বলি। তো দিয়ে সেখানে ঢোকার একটা উনারা করলেন। তো এখান থেকে তাহলে এটাকে ফাঁকা করতে হবে। ফাঁকা করার জি। জন্য ওই কিন্তু এই আপনার রোহিঙ্গা এই ক্রাইসিসটা রাইজ করা হয়েছে। আমি আচ্ছা। ২০১৮ সালে আপনি দেখবেন রাজশাহীতে বরেন্দ্র টিভি অনলাইন যখন রোহিঙ্গারা ১ম পাস হচ্ছে এখানে তখন কিন্তু আরেকটা টক শোতে সেম কথাগুলোই আমি সেখানে বলেছিলাম। যে এটা কিন্তু বাজে একটা কাজ হচ্ছে এবং এটা দিয়ে কিন্তু আমাদের দেশটাকে ধ্বংস করা হবে। এইবার দেখুন আ রোহিঙ্গারা চলে আসলো। চলে আসার পরে কিন্তু ১৮ র আচ্ছা নির্বাচনে ওই স তাদের ওই স ভিতরে একটা ওই স আশা তৈরি। ওই স ওই ওই সময় কিন্তু সূচি ক্ষমতায় বা সূচির দল ক্ষমতায় ছিল। হ্যাঁ, রোহিঙ্গা ক্ষমতায়। ক্রাইসিস মানে যখন ছিল। ওনারা কিন্তু ওদিক থেকে ঢুকতে পারছে না। ওদিকে চীন আ রয়েছে, আর ওইদিকে মায়ানমারের আ যে জান্তা আর্মি ঢুকতে দিচ্ছে না। হ্যাঁ। দিয়ে তারা এই দিক থেকে চেষ্টা করছে। এইবার দেখুন, যখন এটা রোহিঙ্গারা ফাঁকা হলো উনারা জায়গা চাচ্ছে করিডোর। তো বাংলাদেশ তখন এই যে নির্বাচন হবে একটা ১৮ নির্বাচন। সেই নির্বাচন পর্যন্ত তখন তারা ওয়েট করলো, ধৈর্য ধরল। মনে করেছিল যে বাংলাদেশ আওয়ামী লীগ যেহেতু রোহিঙ্গাদেরকে গ্রহণ করেছে, হয়তোবা জি। আওয়ামী লীগ আমাদের এই করিডোরটা দিতেও পারে। আ এরকম একটা এইম আচ্ছা, আচ্ছা। তাদের ছিল। তো আচ্ছা, আচ্ছা, আচ্ছা। থাকার পরে যখন আপনার কিনা নির্বাচন হয়ে গেল, হয়ে যাওয়ার পরে আপনার ওরা প্রেশার ক্রিয়েট করার আগে কিন্তু করোনা চলে এসেছে। ওরা আর এই বিষয়টা নিয়ে আগাতে পারল। ঠিক ২২ সালের পরে যখন করোনাটা শেষ হয়ে গেল, তখন কিন্তু উনারা আবার এটাকে নিয়ে অগ্রসর হতে শুরু করলো যে এবার করিডোরটা আমরা চাই। এইবার দেখুন মানে এই করিডোরটা দেওয়া নিয়েই কিন্তু এই মেইন প্রবলেমটা ক্রিয়েট হয়েছে। এখন যারা আমরা ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি নিয়ে স্টাডি করি, আমাদের হুম, পড়াশোনার মধ্যে কিন্তু ৩ টা জিনিস রয়েছে। ৩ টা জিনিস কি? যে আপনি যখন কোন একটা ইন্ডাস্ট্রি গড়ে তুলবেন, তখন কিন্তু আপনার ৩ টা জিনিসকে এনশিওর করতে হবে। একটা হচ্ছে গিয়ে ট্রান্সপোর্টেশন, একটা হচ্ছে গিয়ে কমিউনিকেশন, আরেকটা হচ্ছে গিয়ে লেআউট করা। আপনি কিভাবে হ্যাঁ। সেটাকে গড়ে তুলবেন। হুম, তো হুম। এখন দেখুন তাহলে টা তাহলে হ্যাঁ, কি দেখবো প্লিজ বলুন তো দর্শকদের জন্য? হুম, আমি বলছি যখন একটা কেমিক্যাল ইন্ডাস্ট্রি গড়ে উঠে, তখন ৩ টা হ্যাঁ, জিনিসকে আপনার অবশ্যই এনশিওর করতে হবে। হ্যাঁ। ট্রান্সপোর্টেশন, ট্রান্সপোর্টেশন, কমিউনিকেশন কমিউনিকেশন, এবং লেআউট। লেআউট। আচ্ছা তাহলে লে কি দেখতে পাচ্ছেন আপনি? বাংলাদেশে এগুলোর কি কোন না, না আমি অগ্রগতি বলি আছে? এবার শুনুন এইভাবে। এখন মায়ানমারের জান্তা আর্মি কিন্তু আরাকান আর্মির সাথে কমিউনিকেশনটাকে স্টপ করে দিয়েছে। হ্যাঁ, স্টপ করে দিয়েছে। স্টপ করে দিয়েছে এবং এখানে কিন্তু কোনো নেটওয়ার্ক নেই। তাহলে না। আমেরিকা ওই মায়ানমারের যে আরাকান আর্মি রয়েছে বিদ্রোহী গ্রুপ তাদের সাথে যোগাযোগ করতে পারছে না, যাদেরকে তারা ক্রিয়েট করেছে ওখানে এন্ট্রান্স এর জন্য। তাহলে সেইখানে যোগাযোগ করার জন্য একটা ইন্টারনেট সংযোগ দরকার। হুম। এইটাই কিন্তু ওই স্কাইলিংক। আপনি কি স্টারলিংক। মনে করেছেন যে ইউনুস স্যারের গ্রামীণ ফোন এখানে ব্যবসা করছে অলরেডি গ্রামীণ ইন্টারনেটের? সে হ্যাঁ, গ্রামীণ ইন্টারনেটকে তার ব্যবসাকে হ্যাম্পার করে সে স্কাইলিংক হ্যাঁ। কে নিয়ে এসেছে বাংলাদেশের স্বার্থে। স্টারলিংক, স্টারলিংক, স্টারলিংক। তাহলে ওইখানে স্কাইলিংকটা দিয়েছে না, না, আরাকান না আর্মির দাদা সাথে। স্টারলিংক, স্টারলিংক। স্টারলিংক, হ্যাঁ, স্টারলিংক ওটাকে হ্যাঁ। দিয়েছে ওই আরাকান আর্মির সাথে কমিউনিকেট করার জন্য। আ অলরেডি সেটা এটা এস্টাবলিশড কিন্তু হয়ে গেছে। এক ধরনের প্রচার আছে যে আরাকান আর্মিকে সহযোগিতা করার জন্য স্টারলিংক বাংলাদেশে এসছে। এক্সাক্টলি, এক্সাক্টলি। এখানে কিন্তু উনার গ্রামীণ ফোনের ব্যবসা হ্যাম্পার হতে পারে জেনে উনি ওই আমেরিকান এজেন্ডাটা বাস্তবায়ন করার জন্য এটাকে দিয়েছে। আ আর ২য় বিষয়টা এইজন্য হচ্ছে গিয়ে এখানে আমি একটা কথা বলি। এইজন্যে বলুন। বাংলাদেশের মানুষ কিন্তু স্টারলিংক আসুক বাংলাদেশে, এই প্রযুক্তি আসুক এটা কিন্তু কেউ চায়ওনি। কোন ডিমান্ড আরে ছিল না বাবারে দেশে। ৳৬০,০০০ কিন্তু দিয়ে আমি অর্থ ৳৩০০ দিয়ে মাস চালাচ্ছি। আমি হ্যাঁ। ৳৬০,০০০ দিয়ে কি করব ইন্সট্রুমেন্ট কিনে বলুন তো আপনি আমাকে? আ আচ্ছা এটা তারপর? তো মানে ইলজিক্যাল একটা বিষয়। এবং এই যে ইন্টারনেট বন্ধ-ফন্ধ করাটাও এটাও কিন্তু মেটিকুলাস ডিজাইন এর একটা অংশ। ইন্টারনেট তো এখনো গোপালগঞ্জে বন্ধ হচ্ছে। আচ্ছা। তো তখন বন্ধ ও হয়েছে। এটাকে একটা বেস হুম, করে ওটাকে ঢুকিয়েছে। ২ হুম, হুম, তাহলে আমার সেখানে মালামাল পার করার জন্য একটা রাস্তা লাগবে। এই হুম। রাস্তাটাই হচ্ছে সেই করিডোর। মানবিক করিডোর বলেন আর হিউম্যানিয়ান ও করিডোর বলেন এবং উনার জন্য একটা স্পেশালি মানুষকে এখানে অ্যাপয়েন্ট করা হচ্ছে। উনার নাম হচ্ছে রজার রহমান না করিডোর রহমান কি যেন বলছে উনাকে। খলিলুর সবাই রহমান, রজার রহমান ২ খলিলুর নামেই রহমান, আছে। খলিলুর রহমান। হুম,
হুম। উনাকে এখানে অ্যাপয়েন্ট করা হয়েছে। আ ৩, এইবার হচ্ছে গিয়ে এই যে ভারী, ভারী সব ইন্সট্রুমেন্ট এগুলো তো হ্যাঁ, আপনার এরোপ্লেন দিয়ে ট্রান্সপোর্ট করা সম্ভব নয়। না, সেগুলোকে জাহাজে করে নিয়ে আসতে হবে, বড়, বড় জাহাজে। তাহলে বাহ! জাহাজে নিয়ে আসার জন্য কি দরকার আপনার হবে? একটা পোর্ট দরকার হবে। বন্দর, বন্দর। হ্যাঁ, হ্যাঁ, বন্দর লাগবে। এই ৩ টা এজেন্ডা নিয়েই এই হ্যাঁ। ইউনূস সরকার বা ইউনূস স্যার এখানে বসে রয়েছেন এবং এই ৩ টা কাজই উনি করছেন। বসার পর থেকে দেখুন বাংলাদেশের ইউনিভার্সিটি, বাংলাদেশের খাদ্য ক্রাইসিস কোন বিষয় নিয়ে উনার কোন মাথা ব্যাথা নেই। উনি শুধু না। ওই ৩ টা কাজই করে চলে যাচ্ছেন এবং উনার এই কাজ ৩ টা কমপ্লিট হয়ে গেছে। আ আচ্ছা এবং ওই এই কারণেই উনি বন্দর তো বলেছিলেন যে আমি পদত্যাগ করে চলে যাব। আ মানে বন্দর তো দিয়েই দিছে। বন্দর তো হ্যাঁ, শেষ। বন্দর ওই যে বন্দর অলরেডি কয়েকদিন দিয়ে দিয়েছে চালাবে। যে আর্মি নেভি ৬ মাস দেখভাল করার পরে আপনি ডিপি ওয়ার্ল্ড কে সেটা দিয়ে দেবে। আর আচ্ছা, করিডোর এবং অলরেডি ওটা অলরেডি গিভেন। তো রজার রহমান বা খলিলুর রহমানকে এটা চিফ করা হলো রোহিঙ্গা এটা চিফ প্রত্যাবর্ষণ বা করার জন্য এই আরকি সেই এবং উনি একটা আমেরিকান সিটিজেন। এবং দেখুন ঠিক প্রবলেমটা আ কোথায় হচ্ছে? আপনারা কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবেন, জি, যেহেতু চীন এখানে প্রায় কয়েক লক্ষ কোটি টাকার কাজ সেখানে করছে অলরেডি। আপনারা কিন্তু ওকে। জানেন যে এখানে একটা বড় চীনের তেল শোধনাগার রয়েছে। প্লাস মানে এখানে উনারা রাখাইনে, কাজ এবং রাখাইনে। রাখাইনে এবং উনারা হুম, কিন্তু এখানে আকরিক যে রয়েছে এখানে কিন্তু আরেকটা জিনিস মনে রাখবেন, এটা কিন্তু মজার একটা যে রেয়ার আর্থ এলিমেন্ট যেখানে ইউরেনিয়াম থাকে, অ্যাক্টিনিয়াম সিরিজ যেটাকে আমরা বলি। ওই ইউরেনিয়াম যেখানে থাকে সেখানে কিন্তু অ্যাক্টিনিয়াম সিরিজের সবগুলো এলিমেন্ট থাকে। এবং এইখানে যে ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড যেটা যে আপনার যেমন ল্যাপটপ বলেন যে মানে অত্যাধুনিক যত ডিভাইস রয়েছে, সেই ডিভাইসের মধ্যে যতই অত্যাধুনিক ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড ব্যবহার করা হয়, সেগুলো সিনথেসিস করার জন্য এইসব রেয়ার আর্থ এলিমেন্টের প্রয়োজন পড়ে। এবং এই আচ্ছা, মগাই ওই আচ্ছা। নদীটার করেই কিন্তু এই আপনার এই ইয়েগুলো রয়েছে, ওরগুলো হুম, রয়েছে। হুম, তো হুম, এখানে তারা ঢুকবে অলরেডি চীন সেখানে কাজ করছে এগুলো বিষয় নিয়ে প্রায় লক্ষ লক্ষ কোটি টাকার সেখানে চীনের প্রজেক্ট চলছে। হুম। এইবার দেখুন প্রবলেমটা কোথায় হয়েছে। আপনি কি সেটা লক্ষ্য করেছেন? চীন এই বিষয়টা কিরকম? নিয়ে কতটুকু ক্ষিপ্ত? অলরেডি কিন্তু চীন এই না রজার চীনের সাথে রহমানের বাংলাদেশের তো ভালো সম্পর্কই আমরা দেখতে না, না পাচ্ছি। এটা আপনি ভুল দেখতে পাচ্ছেন। আমি এবার বলি আপনি দেখুন রিসেন্টলি কটা। আপনি দেখুন ওই রজার রহমানের ভিসা কিন্তু চীন বাতিল করে দিয়েছে। এই কয়েকদিন হলো। আচ্ছা। আপনি কি দেখেছেন সেটা? আচ না আমি আপনি দেখিনি। দেখেন এটা কি এক কনফার্ম? সত্য ঘটনা, একদম সত্য ঘটনা। এবং আচ্ছা। দেখেন বাংলাদেশে যতগুলো প্রজেক্ট চলছিল চীনের অর্থায়নে, সবগুলো হ্যাঁ, প্রজেক্টের অর্থ কিন্তু এই গত ৩-৪ দিন হলো সব বন্ধ করে দিয়েছে। পত্র-পত্রিকায় কিন্তু এগুলো নিউজ হয়েছে। আচ্ছা। তো এখন বিষয়টা হচ্ছে চীনের সাথে আমেরিকার রয়েছে একটা দা-কুমড়া সম্পর্ক আমরা সবাই জানি। এখন হুম, আমেরিকা যদি বাংলাদেশের করিডোর দিয়ে গিয়ে এইখানে ঢুকে হ্যাঁ, এবং চীনের যে প্রজেক্ট গুলো চলতেছে সেই প্রজেক্ট গুলোকে এভাবে হ্যাম্পার করার চেষ্টা করে, তাহলে তো আল্টিমেটলি যেহেতু মায়ানমারের যে জান্তা আর্মি তারা আমেরিকাকে দেখতে পাচ্ছে না, সূচির মাধ্যমে ঢুকতে দেয়নি এবং তারা চীনের সাথে অলরেডি কোলাবোরেটেড হয়ে গেছে। এখন এখান আচ্ছা। থেকে যদি আরেকটা দেশ ঢোকার চেষ্টা করে তাহলে অবধারিতভাবে হ্যাঁ, চীনের সহযোগিতার সাথে মায়ানমারের আমাদের প্রক্সি যুদ্ধ বাঁধতে বাধ্য। এবং আ হ্যাঁ, আপনি দেখেন যে এই যে আপনি গাজাতে যখন হামাস গাজা থেকে গিয়ে ইসরায়েলে অস্ত্র ছুড়ে মারছে। হুম, ইসরায়েল কোথায় মারছে? গাজাতে মারছে, গাজার নিরীহ লোকজন মরছে। হুম, হুম, ঠিক তেমনি আপনি যখন বাংলাদেশের করিডোর ব্যবহার করে আমেরিকা যে সেখানে ঢুকবে, হুম, আমেরিকাতে তো আর ওকে পাবে না। মারবে কাকে? হ্যাঁ। আপনাকে আমাকে মার মারবে বাংলাদেশে। মারবে বাংলা ও আম এবং কিন্তু বাংলাদেশটা আমরা এই তো কারণে বলে যে ২ থেকে ৩ টুকরো হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে আরকি। আচ্ছা একদম সেফ আশঙ্কা, আশঙ্কা। আশঙ্কা দেখা দিয়েছে। হ্যাঁ। বাংলাদেশ কি তাইলে পরবর্তী গাজা হতে যাচ্ছে? আমরা এক্সাক্টলি তাই। এই যে দেখুন এবং আমার একটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমেরিকা যেসব দেশে এরকম ডিপ স্টেট এক্সিকিউট করে, ওদের কিন্তু হ্যাঁ, সিআইএ ২ টো মডেল রয়েছে। হুম, সিআইএ এর মডেল ২ টো হচ্ছে আপনি দেখবেন আপনার যেহেতু আপনার বয়স আমার থেকে একটু বেশি রয়েছে, আপনার অভিজ্ঞতাটাও বেশি হবে। দেখুন আপনি জাপানের দিকে তাকাবেন, সেখানে কিন্তু আমেরিকান সোলজার রয়েছে এবং ২য় হ্যাঁ, বিশ্বযুদ্ধের পরে যখন হিরোশিমা মুক্তিপণ এবং আর নাগাসাকিতে হুম, পারমাণবিক বোমা ফেলা হয়, জাপান ধ্বংস হয়ে যায়। আমেরিকা কিন্তু হুম, জাপানকে আপনার ডেভেলপ করেছে এবং সেখানে জাপানকেও প্রযুক্তি দিয়েছে, তারাও ডেভেলপড হয়েছে। এরকম দক্ষিণ কোরিয়াতে এরকম মডেল রয়েছে। এগুলো হচ্ছে মডেল 1 যেখানে হুম। কিনা আপনি ওরাও সমৃদ্ধ হবে এবং আমেরিকাও সমৃদ্ধ হবে। গিভ অ্যান্ড টেক। আর মডেল 2 হচ্ছে গিয়ে আফগানিস্তান, ইরাক যেখানে আমেরিকা যাবে আপনার খাবে কিন্তু আপনাকে ধ্বংস করে দিয়ে চলে আসবে। যেখানে জঙ্গিবাদকে রাইজ করা হবে এবং হ্যাঁ, বাংলাদেশে যে আমেরিকার মডেল সিআইএ হুম, মডেল 2 এক্সিকিউটেড হচ্ছে, এটা তো অলরেডি তাদের পদধ্বনি আপনি এই যে দেখেন আইএস এর ইয়ে নিয়ে মিছিল করছে, হিজবুত হুম, তাহরির মিছিল করছে এবং হুম, হুম, অসংখ্য এভিডেন্স নারী ক্রিকেটারদের, ফুটবলারদের খেলা বন্ধ করে দেওয়া হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকে গতকালকে দেখে থাকবেন আপনি কি পোশাক পরে যেতে পারবে পারবে না, এখন তারপর সেটা বন্ধ আবার করে দেওয়া প্রত্যাহার হচ্ছে। করছে। হুম। হ্যাঁ, এবং দেখুন এই যে মডেলটা সামনের দিকে এগুচ্ছে, এটা কি মডেল এগুচ্ছে? এই মডেলটা তো কিন্তু মডেল 2 অলরেডি পদধ্বনি দিয়েছে আপনাকে। আচ্ছা, এখানে আমি ক্লিয়ার করি একটু। মডেল 1 হচ্ছে গিভ অ্যান্ড টেক, মানে গিভ আমেরিকা অ্যান্ড টেক। উন্নয়ন করবে, আমেরিকা ব্যবসা করবে। আর মডেল 2 হচ্ছে একটা দেশকে ধ্বংস করে ওই দেশের সমস্ত কিছু আমেরিকা নিয়ে যাবে। এরকম? এক্সাক্টলি তাই। এক্সাক্টলি তাই। হ্যাঁ। দেখুন এই যে এইখানে টেসলা, আমি দেখলাম গত ৩-৪ দিন আগে একটা নিউজ দেখলাম যে টেসলা এখানে ব্যবসা করছে, ইন্ডিয়াতে টেসলা আর হুম। লঞ্চ করেছে। তো সেটা বাংলাদেশে কেন করলো না? ইউনূস স্যার তো আমেরিকান নাকি খুব কাছের। তো সেটা বাংলাদেশে কেন করলো না? না, উনার মাধ্যমে কোনো ব্যবসাই আসে নাই। উনার ওই মানে আমার স্টারলিংক আমি বিষয়টা এটা না। শুনলাম। আপনি তো আপনার বাড়িতে আমি পৌঁছালাম। পৌঁছে হ্যাঁ, আপনার বাড়িতে আমি কখন টাইলস লাগাবো? হ্যাঁ। যখন আপনার বাড়িতে আমার থাকার প্ল্যান হবে। ও! তখন আমি আপনার বাড়িতে টাইলস লাগাবো। এইবার আপনার আচ্ছা, আচ্ছা। বাড়িতে আমি যাচ্ছি আপনার বাড়িকে ধ্বংস করে দেওয়ার। হুম, আপনার বাড়িতে হুম। আমি টাইলস লাগাবো কেন? আ আচ্ছা, আচ্ছা, এটা আচ্ছা। একটা সিম্পল আচ্ছা, বিষয় আরকি। আচ্ছা, এটা কি কমপ্লিট হয়েছে? তার মানে এটার একটা হ্যাঁ, সামারি হইলো যে হ্যাঁ, ডিপ স্টেটের প্ল্যান অনুযায়ী ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় এসছেন এবং তিনি করিডোরের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলছেন। বন্দরের ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গেছে চূড়ান্ত। স্টারলিংক বাংলাদেশে চলে এসছে কমিউনিকেশনের জন্য। আর বন্দর তাদের প্রয়োজন বন্দর দেয়া হয়ে গেছে। সেন্ট মার্টিনের বিষয়ে কি কোন প্ল্যান আছে নাকি? এখানে দেখুন, এই যে এখানে একটা মজার বিষয় কিন্তু দেখুন। আমেরিকা বলতেছে যে এই অংশটাতে বাণিজ্য করবে। ভালো কথা, হ্যাঁ, তোমরা বাণিজ্য করবে। তো তোমাদের একটা বিমান ঘাঁটি দরকার। ভালো কথা, তোমাদের বিমান ঘাঁটি দরকার। তো তোমরা তো আফগানিস্তানে ছিলে, একটা টোটাল দেশই তো তোমার কাছে ছিল। তার বিমান ঘাঁটি ছিল, সবকিছু ছিল। আফগানিস্তানের জি। সাথে চীনের সম্পর্ক রয়েছে। এই সরি সীমানা রয়েছে। তারপরে আপনার ইরানের সীমানা রয়েছে। ইন্ডিয়া কাছে পাকিস্তান আছে। রয়েছে। তো সে সবগুলো তো কাছেই ছিল। হুম, তাহলে এতগুলো জিনিস বাদ দিয়ে আপনাকে ওই চিপাতে কেন ঢুকতে হচ্ছে? মানে আচ্ছা। ওইখানে ঢুকলেই মানবতা থাকবে। একটা শুনেন, একটা মজার গল্প। আমরা যখন স্টুডেন্ট ছিলাম, আমাদের ফুয়েল টেকনোলজি পড়াতো। হুম, তো ফুয়েল টেকনোলজিতে আমরা যখন পড়তাম তখন আমেরিকায় যে এরকম এগুলো আগ্রাসন চালাচ্ছে সব দেশে গিয়ে আরকি। এরকম এই যে হ্যাঁ। আরব বসন্ত-টসন্ত এইসব খুব চলতেছিল তখন আরকি। দুই তিন মিশর-টিশর, সাল থেকে হ্যাঁ। ১১ সাল পর্যন্ত। তো হুম, আমরা হুম। বলতাম যে বেশি খাওয়া-দাওয়া কিন্তু আপনার ম্যাচের মধ্যে যখন ফিস্ট হতো একটু বেশি খেয়ে ফেলতাম আরকি, যখন স্টুডেন্ট ছিলাম। আমরা ৫-৬ এর মাস্টার্স। তো আমরা তখন মজা করে বলতাম যে বেশি খেয়ে বায়ু ছাড়বি না। ওই গ্যাসের শব্দ যদি আমেরিকার কাছে যায় তাহলে কিন্তু গ্যাস আছে মনে করে তোকে তুলে নিয়ে চলে যাবে। আচ্ছা। বিষয়টা এরকম হয়ে গেছে আরকি যে যেখানেই হ্যাঁ। আপনার তেল, গ্যাস, জ্বালানি এরকম আকরিক-টাকরিক থাকবে, হুম, সেইখানে আপনি যদি এখন দেখেন আপনার কমর থেকে কিছু বুদবুদ বেরোচ্ছে, গ্যাস আছে। হুম। আমেরিকা এসে এটা বলতে পারে যে আপনার কমোডের মধ্যে এমন ব্যাকটেরিয়া গ্রো করেছে, যে ব্যাকটেরিয়া গোটা ওয়ার্লড এ ছড়িয়ে পড়ে মহামারী হয়ে যেতে পারে। এই কমোড আমাকে ধ্বংস করে দিতে হবে। বা এটার দেখভাল এখন করতে হবে আমাকে। কারণ সে জেনে গেছে আপনার কমান্ডের নিচে কিছু গ্যাস রয়েছে। আমেরিকার স্ট্র্যাটেজিটাই হচ্ছে এটা। আচ্ছা, আচ্ছা। না হলে আচ্ছা, সেই পাহাড়ের চিপার মধ্যে কেন ঢুকতে চাবে? হুম, আচ্ছা, আচ্ছা। আর এই তাহলে ওই বন্দরটা যে এই সেন্ট মার্টিনটা নেওয়ারও একই কারণ আরকি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। আমরা এবার এটা কি আপনার কমপ্লিট হয়েছে বক্তব্য এই এটা কমপ্লিট বিষয়ে? হয়ে গেছে। একদম। আচ্ছা, কমপ্লিট। আচ্ছা, তার মানে এটার একটা সামারি, আচ্ছা ঠিক আছে, সামারি আমি বলছি। আওয়ামী লীগের ব্যাপারে আমরা আওয়ামী লীগ সরকার তো পতন হয়েছে এবং নানাবিধ আমাদের দেবপ্রিয় ভট্টাচার্য বলছেন যে বহু টাকা পাচার হয়ে গেছে, হ্যাঁ? আ সেই টাকা পাচারের অভিযোগ যে আছে, এই বিষয়ে আপনার কোন বক্তব্য আছে কিনা? দেখুন এটা আসলে টোটালি মেটিকুলাস প্ল্যান এর একটা ডিজাইন। দেখুন আপনার তো না, এখানে ইন্টারন্যাশনাল আমি একটা কথা বলি। এখন যেহেতু আপনি এত আমি ডকুমেন্ট দিয়ে পরিকল্পনার বলছি আপনাকে, ডকুমেন্ট না, দিয়ে না, বলছি না, আরকি। আমি আগে একটা কথা বলে নেই। যেহেতু আপনি বলুন, গত বলুন। ২ টা পর্ব এ এ সামনে খুব ভালো বলেছেন। ওখানে অনেক তথ্য সহকারে উপস্থাপন করেছেন। তার মানে meticulous ডিজাইন এর পার্ট এটাও মনে হয়। টাকা পাচার, হ্যাঁ, অভিযোগ, হুম। হ্যাঁ? দেখুন এটা কিভাবে জি, করেছে দেখুন। জি। ধরুন আপনি তো ইন্টারন্যাশনাল পাসপোর্ট করবেন। হুম, হ্যাঁ? আমিও ইন্টারন্যাশনাল পাসপোর্ট এবং মাঝে কিন্তু আমরা বেড়াতে-টেড়াতে যাই। বাংলাদেশ থেকে হ্যাঁ, বেড়াতে-টেড়াতে যাচ্ছি। এখানে দেখুন খুব সুন্দর একটা জিনিস আপনি লক্ষ্য করুন। আমরা যখন পাসপোর্ট নিয়ে যাই আমাদের কাছে একটা ক্রেডিট কার্ড থাকে এবং ক্রেডিট ওকে। কার্ডে কিন্তু বৈধভাবে আমরা $১৫০০ ইনডিউস করতে পারি। হুম, এবং ওইটা নেওয়ার পরেও কিন্তু আমাদের পকেটে আবার কেনা কিছু ডলার থাকে, ৪০০-৫০০ টাকা থাকে, ডলার থাকে। কেন থাকে? আমাদের ভিতরে একটা ভয় কাজ করে যে আমরা যদি ওখানে গিয়ে ক্রেডিট কার্ডটা অ্যাক্টিভ করতে না পারি, সেই হুম, ক্ষেত্রে আমি কিভাবে ফিরে আসবো? এটা হুম, কিন্তু হুম, কোন মানুষ যে অবৈধভাবে সেটা নিয়ে যাচ্ছে, সে বৈধভাবে নিয়ে যাচ্ছে কিন্তু। আমি ডলার আমার পাসপোর্টে ইনডিউস করছি।
আমি ক্রেডিট কার্ড ইউজ করছি, আমি সেটাকে নিয়ে যাচ্ছি, এটা বৈধ জিনিস একটা। হুম, এখন দেখুন আমি আপনাকে একটা জিনিস শেয়ার করি, সেই শেয়ারটা হচ্ছে গিয়ে ধরুন আমি এইখানে আসলাম। এখন এই যে প্রত্যেক দিন আমার এই পোর্টগুলোতে কি পরিমাণ ইয়ে যাচ্ছে আর কি, কি বলে, কোন পোর্ট দিয়ে? মানুষজন পার হচ্ছে। তা আমি তার আচ্ছা। একটা ভিডিও আমি আপনাকে দেখাই। সেই ভিডিওটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। সে মজার বিষয় দেখেন একটা আপনি। জাস্ট আমি একটা ছোট্ট জিনিস আপনাকে দেখাচ্ছি। তো এইখানে দেখুন একটা নরমাল সিচুয়েশন যখন থাকে, আপনারা এই ক্রাউডটা দেখতে পাচ্ছেন। এটা ধরুন আমি সব কিন্তু আমার নিজের জিনিস না, অনলাইনের জিনিস দেখাচ্ছি। আপনারা দিয়ে এটা দেখতে পাচ্ছেন এখানে যে এইটা কিন্তু একটা নরমাল ক্রাউডেড আমাদের বেনাপোল বর্ডারের একটা, আপনি দেখতে পাচ্ছেন পিকচারটা এসেছে, স্ক্রিনটা শেয়ার হয়েছে। হুম, 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 হুম। হ্যালো, এসছে, এটা এসছে। শেয়ার হয়েছে, এটা বেনাপোল বর্ডারের একটা নরমাল। আচ্ছা, তো হুম, বাংলাদেশের এই বর্ডার গুলো দিয়ে প্রতিদিন কি হুম, পরিমাণ জনসংখ্যা পার হচ্ছে। হুম, তো এখন ধরুন আমি এয়ারপোর্ট গুলো বাদ দিই, এই যে প্রত্যেকটা নাগরিক, আমি কিন্তু ওনাদের ব্লেম করছি না, ওনারা কিন্তু বৈধভাবে টাকাটা নিয়ে যাচ্ছে। এবং আপনি ইন্ডিয়ান বর্ডারের গায়ে লেখা আছে, তা আছে দেখবেন যে একজন নাগরিক 5 লাখ টাকা অবধি সে এটাকে বৈধভাবে ক্যারি করতে পারবে। তো এই যে নাগরিকরা টাকাটা নিয়ে পার হচ্ছে এবং সেখানে খরচ করে আসছে, এটা কত টাকা হতে পারে? জাস্ট আমি আপনাকে সিম্পলি বলি, একজন নাগরিক যারা এখানে যাচ্ছে মিনিমাম তাদের পকেটে 50,000 টাকা থাকছে মিনিমাম। যারা হুম, চিকিৎসা হুম, করতে যাচ্ছে 5 লাখ, 10 লাখ, 15 লাখ টাকাও আছে। আমি ধরছি সবাই স্টুডেন্ট ক্যাটাগরি এবং কেউ 50 লাখ টাকার বেশি নিচ্ছে না। তো এই হুম, যে বর্ডার গুলো দিয়ে যদি এভারেজলি প্রতিদিন আপনার 50,000 জনসংখ্যা পার হয়, আপনার প্রতিদিন আপনার প্রায় 2,500 কোটি টাকা শুধু এইসব বর্ডার দিয়ে যাচ্ছে। এবার প্লেন রয়েছে, অন্যান্য পোর্ট রয়েছে। এই যে টাকাটা যাচ্ছে, সেই হুম, টাকাটা মান্থলি কত হয়, হুম, ইয়ারলি কত হয়, সেটা একটু হুম। ক্যালকুলেট করে আপনি দেখুন। এখন বিষয়টা আচ্ছা। হচ্ছে এইটা বলতে যে আমি যে কেউ যদি আমাকে প্রশ্ন করে যে না এটা তুমি হ্যাঁ, আসলে তোমাকে, এখন বিষয়টা হলো আমি একজন শিক্ষক রুয়েটের, আমার হুম, কাছে ক্রেডিট কার্ড রয়েছে, আমার অ্যাকাউন্টের নাম্বার 9688, এবং যেহেতু আমি রুয়েটে জব করি, আওয়ামী লীগ করি, আমার আইডি নাম্বারও, ন্যাশনাল আইডি কার্ডও রুয়েটে রয়েছে, আমার ব্যাংক অ্যাকাউন্টও রুয়েটে রয়েছে। আমি যদি 9688 দিয়ে ওই রূপালী ব্যাংকে গিয়ে বলি যে আমার একটা ব্যাংক স্টেটমেন্ট 12 ইয়ার্স 13 ইয়ার্স, সাথে সাথে 2 মিনিটে সেটা প্রিন্ট হয়ে যাবে। তাহলে সেটা প্রিন্ট দিয়ে জনগণের কাছে প্রকাশ কেন করা হচ্ছে না? আমি যদি কোথাও গিয়ে আমার ক্রেডিট কার্ড দিয়ে বা আমার ন্যাশনাল আইডি কার্ড থাকলে, এখন তো ন্যাশনাল আইডি কার্ড ছাড়া আপনি কোনো ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন না, কোনো ক্রেডিট কার্ড ইস্যু করতে পারবেন না, কিচ্ছু পারবেন না আপনি। হুম, যদি আপনি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে 300টা 600টা এমপি মন্ত্রী রয়েছে, তাদের এটা হুম। জনসমক্ষে প্রকাশ কেন করা হচ্ছে না? আসলে কিছুই নেই। আচ্ছা। টাকাটা গিয়েছে, এটা পৃথিবীর কেউ কখনো বন্ধ করতে পারবে? নাগরিকরা চিকিৎসা করতে যাবে না? হুম, আপনি দেশের বাইরে গেলে আপনার সেফটির জন্য আপনি টাকা রাখবেন না? অবশ্যই রাখবেন। হুম, এবং সেইটা যদি আপনি একটা নির্দিষ্ট রাজনৈতিক দল বা ব্যক্তি গোষ্ঠীর ঘাড়ে ফেলে দেন, সেটা তো হুম, অন্যায় হবে। এবং যদি আমি এখন উল্টো করে বলি যে 2,38,000 কোটি টাকার একটা ব্লেম গত 15 বছরে আওয়ামী লীগের নামে হয়েছে, এক্স্যাক্টলি তাই। তাহলে এটা বছরে কত করে পড়েছে? বছরে ধরেন আপনার 16-17 হাজার কোটি টাকার মতো পড়েছে। হ্যাঁ, তাহলে এখন হুম, আমি যদি ঠিক সেম প্রশ্নটা করি, এখন তো ইন্ডিয়ার বর্ডারও বন্ধ, ইন্ডিয়াও আপনার লোকজন পার হচ্ছে না। হুম, আর ইউনুস গভর্নমেন্ট তো এসে কোন ধরনের প্রজেক্টও রান করছে না। তাহলে হুম, শেখ হাসিনা গভর্নমেন্ট যদি $20,000 কোটি আপনার রিজার্ভ রেখে উনি যায়, তাহলে এই 16,000 কোটি টাকা যদি অ্যাড হয়, তাহলে তো আমার 36,000 কোটি টাকা এখন থাকার দরকার ছিল, টাকা পাচার হচ্ছে না। আমার টাকা কোথায়? তাহলে যে টাকা পাচারের দায় তুলে আপনি সালমান এফ রহমান, শেখ হাসিনা বা অন্যান্য এমপি মন্ত্রীদের বিচার করছেন, আমি যদি ঐকিক নিয়মের মেতে ফেলি, তাহলে তো আপনার বিচার অবধারিত। ওনারা তো তাও আচ্ছা। বলতে পারবে যে আমি কিছু প্রজেক্ট করেছি, কাজ করেছি, আমি পারমাণবিক হুম, বিদ্যুৎ কেন্দ্র করেছি, আমি 60,000 কোটি টাকা খরচ হয়েছে, আমি পদ্মা সেতু করেছি, আমি অনেক হুম, থাউজেন্ডস অফ, তারা ইয়ে দেখাতে পারবে, ওয়ার্ক দেখাতে হুম। পারবে। সেখানে আপনি কি করেছেন? আচ্ছা। তো এখন এই যে মানুষজন বাইরে যাচ্ছে এবং এই হ্যাঁ, টাকাটা খরচ হচ্ছে, এটা কিন্তু বের করা ওয়ান টুর বিষয়। আমাকে যদি আপনি দায়িত্ব দিন, এটা কিন্তু আমার ভিতরে একটা ক্ষোভ ছিল, এই যে আজকে আমরা তো সাধারণ আওয়ামী লীগের ভাই, আমরা শিক্ষক মানুষ,
এই যে যারা আমাদেরকে ব্যবহার করে, যদি এটা সত্য হয়ে থাকে, যদি কেউ টাকা পাচার করে থাকে, আমরা তো চাই সেটা, যে সেটা হুম, প্রকাশ হোক। আপনার দেশে আসুক। 40% আসুক। হুম, আমাদের 40% আওয়ামী লীগ রয়েছে দেশের মধ্যে। হুম, তাহলে 18 কোটি জনগণের 40% করলে 7.5 কোটি 8 কোটি মানুষ আওয়ামী লীগের ভোটার। তারা আওয়ামী লীগকে সমর্থন করে। আমি এই 600 জন এমপি মন্ত্রী, আমার বাবা আওয়ামী লীগের চেয়ারম্যান ছিলেন। উনি মারা গেছে, হুম, আওয়ামী লীগ আছে না? আমি হুম, মারা যাবো, আমার সন্তান করবে। এটা তো একটা ধারাবাহিক প্রক্রিয়া। যে হুম, 600 জন এমপি মন্ত্রী তারা যদি সত্যি সেটার সাথে জড়িত থাকে, বিচার হোক। কিন্তু এটা প্রকাশ কেন হচ্ছে না? আমাকে দায়িত্ব দিন আপনি। আমাকে অ্যাক্সেস আচ্ছা, দিন। আমি আচ্ছা। রুয়েট থেকে 30টা স্টুডেন্ট নিয়ে বসি। হুম, 2 দিনের মধ্যে 48 ঘন্টার মধ্যে আমি সমস্ত এমপি মন্ত্রীদের ডাটা আমি অনলাইনে আপলোড দিয়ে দেব। দিচ্ছে না কেন? আচ্ছা, 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 এই গেল একটা। আপনি হ্যাঁ, বলছেন যে বিভিন্নভাবে টাকা যায়। এটা আওয়ামী লীগের এটা নামে কেউ এখন ঠেকাতে প্রচার পারবে না। করে। এটা কিন্তু কারো দোষ না। না, আপনি দোষ না চিকিৎসা করতে বুঝছি। যাবেন। হ্যাঁ? হ্যাঁ, কিছু টাকা কেউ বেশি নেয়, কেউ কম নেয়, কিছু কেউ কম নেই। কিন্তু হ্যাঁ, সবাই তো সেটা করে। কিছু করে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এইটা গেল এই পাচারের যে বিষয়। ছাত্র উপদেষ্টারা যে দুবাই যাচ্ছে, এতে যাচ্ছে। তারা খালি টাকা পকেটে নিচ্ছে। যাচ্ছে? না, তারা কি না, না, ক্রেডিট না। কার্ডে টাকা নিয়ে যাচ্ছে না? সেখানে ব্যয় করছে না? এখন আমি তো হ্যাঁ, বলতে করছে। পারি যে তোমরা এটা তো বৈধ, সে নিবে সেটা। এবং আচ্ছা, এটা যদি আচ্ছা, এখন আচ্ছা। একটা গোষ্ঠীর উপরে ফেলে দেওয়া, এটা তো ভুল জিনিস। আচ্ছা, আচ্ছা, ভারত বিরোধিতা, ভারত প্রসঙ্গ আসি। আমাদের চতুর্দিকে ভারত, হ্যাঁ? সাগরের ওই পাড়েও আমাদের ভারত। চতুর্দিকেই ভারত। ভারত বিরোধিতায় আমরা খুব মজা পাই এবং আমাদের দেশে ভারত বিরোধিতা দেশবাসী খুব ভালোভাবে গ্রহণ করে। ঠিক আছে? ভারতের বিরুদ্ধে কিছু বললেই আমাদের খুব ভালো লাগে। এই ভারত বিরোধিতার কারণ কি? এবং আ ভারত কি আমাদের জন্য হুমকি? আচ্ছা দেখুন, একটা খুব বলুন তো। মজার বিষয় বলি। আমি যখন খুব ছোট, আমার কিন্তু ১২ বছর বয়সে বাবা মারা গিয়েছে। আমি যখন খুব ছোট, আচ্ছা, তখন শুনতাম যে আমার বাবা রয়ের এজেন্ট। হিন্দু তো, হিন্দু মানেই রয়ের এজেন্ট। আচ্ছা, এবার আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমার বাবা ছোটবেলায়, তখন তো কি বলে সেটাও জানি না বা কিছু বুঝি না। এবার বাবা মারা গেল, আমি রাজনীতিতে যুক্ত হলাম। তখন জানতে পারলাম যে আমি রয়ের এজেন্ট। আ এখন আমিও রয়ের এবার এজেন্ট। কয়েকদিন পর আমি আমার ছেলে ভারতের বড় দালাল। হবে, সে জানতে পারবে হ্যাঁ। যে সে রয়ের এজেন্ট। এটা আচ্ছা, মজার আচ্ছা, বিষয় আচ্ছা। আরকি, আমি আপনাকে বলি। দেখুন, ধরুন আমি রুয়েটের শিক্ষক বা আমি রুয়েটে হ্যাঁ, থাকি। এবার আমার চারপাশে কিন্তু তালাইমারি রয়েছে, কাজলা রয়েছে। এখন যদি আমার ১ কেজি চাল কিনার প্রয়োজন পড়ে, হ্যাঁ, বস্তুত আমি কিন্তু চালটা কাজলা বা তালাইমারি থেকে কিনতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করব। তাই কিনা? আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। এখন ধরুন, আমাকে আপনি বললেন যে, "আজকের থেকে দাদা আপনার উপরে একটা নিষেধাজ্ঞা হয়ে গেল। আপনি চাল ৳৩০ কিলোই কেনেন। কিন্তু চালটা আপনাকে সাহেব বাজার থেকে নিয়ে আসতে হবে বা হুম, আপনাকে কাটাখালী থেকে নিয়ে আসতে হবে। এই তালাইমারি আপনাকে চাল কেনা যাবে।" হুম। এখন আমি তালাইমারি থেকে যদি বা এই তালাইমারি থেকে যদি আমি কাটাখালী যাই, আমার ৳১৫ অটো ভাড়া লাগবে। ফিরে আসতে ৳১৫ লাগবে। তবে ৩০ কিলো টাকার চালটা তো ৳৬০ হবে। হ্যাঁ, এখন যারা এরকম একটা নেরেটিভ দাঁড় করাচ্ছে এটা, এবং সবচেয়ে মজার বিষয় কি জানেন? আমাদের এই যে পিনাকি দাদা রয়েছে, উনি কিন্তু গণজাগরণ মঞ্চে, আমরা কিন্তু রাজশাহীতে কাজ করতাম, উনি ঢাকাতে কাজ করতেন আরকি। তখন থেকেই আমার ডক্টর সৈয়দ সাফিকুল আলম উনার মাধ্যমে উনার সাথে একটু ফেস পরিচিতি ছিল। তেমন আমি ওর সাথে কখনো কথা হয়নি। উনি একটা ক্রাইসিস রাইজ করার পরে ইন্ডিয়াতে এসেছিলেন এবং ইন্ডিয়াতে আসার পরে উনি উনাকে অ্যাসাইলাম চেয়েছেন এবং ইন্ডিয়া দেয়নি। এই যে উনার একটা রাগ রয়েছে, এই তখন উনার ওই নেগেটিভটাই আসলে সবসময় মনে করেন ওইদিকে ধাবিত করে উনি চলে যাচ্ছে। উনার ব্যক্তিগত রাগটা। এখন মজার বিষয় দেখেন, এই যে আমি ইন্ডিয়া থেকে চাল নেব না, শেখ হাসিনা যেদিন নেমেছে, আমি যে লাস্ট চালের বস্তাটা কিনেছি অগাস্টের ২ তারিখে। তখন কিন্তু আমার বাবা কিন্তু পাইজাম চাল খেত। এবং বাবার এই হ্যাঁ। অনুভূতির প্রতি রেখে আমি সবসময় পাইজাম চালটা খাই। তো হুম, আমি ৳৫৮ কিলো কিনেছি বাজার থেকে ১ বস্তা চাল। এই চালটা কিন্তু এখন ৳৯৪ চলতেছে। স্টিল আমি আচ্ছা। গত কয়েকদিন আগে কিনলাম। এই ৩-৪ দিন আগে আমি কিনলাম ৳৯৪। হুম, তো দেখুন মজার বিষয়টা কি হয়েছে? এই যে আমি ভারত বিরোধিতা করছি, হুম। এই বিরোধিতা আমাকে কোথায় নিয়ে যাবে? আমার ২৭১ কিলোমিটার জায়গা মায়ানমারের সাথে বাদ দিলে, আমার তো টোটাল ল্যান্ডটাই ভারতের সাথে। হুম, এবং ইউনুস স্যার চীনে গিয়ে বলতেছে সেভেন সিস্টার ল্যান্ড। আমি স্যারকে প্রশ্ন করছি, সেভেন সিস্টারের সাথে তো তাও একটা করিডোর রয়েছে চিকেন নেক যোগাযোগ করা। আপনি কি? আপনার বাংলাদেশের তো বঙ্গোপসাগর ছাড়া বেরোয়ারই কোনো জায়গা নেই। এবং না, দেখুন সবচেয়ে জায়গা মজার নেই। বিষয়, যে চুক্তিগুলো হচ্ছে, এই যে চালের দাম, এই যে ইন্ডিয়া চাল দেয়া বন্ধ করে দিলে ৳১৫০-২০০ কিলো হয়ে যাবে। চাল অলরেডি ১০০ ক্রসিং করছে। এবং দেখুন গতকালকে এই যে আপনার বিভিন্ন অসম চুক্তি আমেরিকার সাথে যে হচ্ছে, আমরা রাশিয়া থেকে আমরা গম কিনে নিয়ে আসি ৳৩১ কিলোতে।
সেই গমটা গতকালকে ওই যে বাণিজ্য চুক্তি রিভিউ করার জন্য আমেরিকার সাথে 37 টাকা 50 পয়সা কিলো একটা চুক্তি হয়েছে, আপনি দেখবেন। ও! এইবার দেখেন, আমেরিকার সাথে তো চুক্তি হয়ে গেল। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, এটা অলরেডি প্রপোজ হয়েছে। এখন দেখেন প্রবলেমটা কোথায়? আপনার এই 37 টাকার সাথে তো আপনার ট্রান্সপোর্টেশন কস্টটা এড হবে। গমটা তো আরে! হেঁটে আপনার আমেরিকা থেকে বাংলাদেশে ঢুকে যাবে না। না, এখন না, আপনি না। রাশিয়া থেকে ট্রান্সপোর্টেশন কস্ট আর আমেরিকা থেকে ট্রান্সপোর্টেশন কস্টের সাথে যদি আপনি আবার এই টাকাটা এড করেন, আপনার তো এই চুক্তিটা মার্কেটে আসবে, সাথে, সাথে আটাও হবে ১০০-১৫০ টাকা। আপনি এই যে গরিব ও! মানুষকে আপনার এই মেটিকুলাস ডিজাইন এক্সিকিউট করার জন্য ইন্ডিয়ার সাথে আপনি শত্রুতা করছেন। ইন্ডিয়ার সাথে শত্রুতা করার আরো একটা মূল কারণ হচ্ছে ইন্ডিয়াদের প্রগতিশীলতা আছে। আসলে একটা রং ইনফরমেশন এই জেনারেশনকে দেওয়া হচ্ছে। দেখুন, ইন্ডিয়া তো বাংলাদেশকে স্বাধীন করার সময় অনেকটা হেল্প করেছে। এটা একবারে সত্য। যেহেতু আমার বাবা একজন ফ্রিডম ফাইটার এবং আমার আপন পিসতুতো ভাই উনি কোথায় মারা গেছেন আমরা সেটাও জানি না। সুসেন শাহ, আমরা আমার গ্রামে কখনো বেড়াতে গেলে দেখবেন যে উনি হুম, মৃত্যুবরণ করেছে, কোথাও জানি না। তো হুম। এই যে ইন্ডিয়া যখন আমাদেরকে করে দিয়েছে, ইচ্ছা করলেই তো তারা সেই চিকেন নেকটা নিয়ে নিতে পারতো তো। আচ্ছা। পুরোটাই তো তাদের সেনাবাহিনীর আন্ডারে ছিল, নেয়নি তো। এবং সবচেয়ে আ মজার বিষয়, ইন্ডিয়া এত নিরীহ একটা কান্ট্রি এইসব ক্ষেত্রে। হুম, দেখুন, হুম। এই যে ১৭-১৮ সালের দিকে আমাদের যে ছিটমহল গুলো নিয়েও একটা হ্যাঁ, বিনিময় হয়েছে, সেখানেও কিন্তু ইন্ডিয়া ৭০০ একরেরও বেশি জমি বাংলাদেশকে ছেড়ে দিয়েছে। বাংলাদেশের জি, জি। ম্যাপটাই বেড়ে গেছে। তো যা হুম। কেউ যদি আপনার প্রতি এত আপনি যে নেরেশন দিচ্ছেন যে ইন্ডিয়া আমাদেরকে দখল করে ফেলবে, খেয়ে ফেলবে, এই করে ফেলবে। ইন্ডিয়া কিন্তু আমি যতটুকু ভ্রমণ করেছি, ইন্ডিয়ার ২৩ টা প্রদেশ আমি ঘুরেছি। এইরকম ধরনের মেন্টালিটি কিন্তু ইন্ডিয়ার কখনোই নিয়ে ঘুরে না। এবং দেখেন এই যে পাশের মায়ানমার, যেখানে কিনা আপনার এই প্রজেক্টটা চলতেছে চীনের। সেটা কিন্তু মিজোরামের খুব পাশে, আইজল থেকে খুব বেশি দূরে না। আইজলে আমি বেড়াতে গিয়েছিলাম। তো সেখানে খুব কাছে কিন্তু। ইন্ডিয়াও কিন্তু সেখানে প্রজেক্ট করতে পারত। ইন্ডিয়া কিন্তু যায়নি সেখানে মায়ানমারের এই জিনিসটা নিয়ে কাজ করতে। তো আসলে যে রাষ্ট্রটা নিরীহ, যে রাষ্ট্রটা স্বাধীনতার সময় আমাদের কোনো কিছু দখল করেনি, যে রাষ্ট্রটা রিসেন্টলি আমাদের প্রায় হাজার একর জমি দিয়ে দিয়েছে, ফেরত যে দিয়েছে। যে হুম। দেশটা থেকে চাল নিয়ে আসলে আমরা ৬০ টাকা কিলো খেতে পাচ্ছি, না আনলে সেই চালটা ১০০ টাকা হচ্ছে। ওটা তো অবধারিত চাল আনতে হবে। দেখুন আমাদের কিন্তু ৩ টা ধান হয়। আউশ, আমন আর ভুট্টা। এবং বিশেষ করে যে বর্ষাকালের ধানটা হয়, সেই ধানটা কিন্তু লোলেন গুলো জলের নিচে তলিয়ে যায় বলে সেখানে কিন্তু ভালো ধান হয় না। এখন দেখেন যে প্রবলেমটা হচ্ছে এই যে প্রতিবার ধান হয়, খুব ভালো ধান হলে ৭৫ দিন। আর কম উৎপাদন হলে ৬০ দিন। এর বেশি কিন্তু একবারের উৎপাদন দিয়ে চলে না। তার মানে আপনি ৩ দফা ধান উৎপাদন করলে আপনার ৩ দুগুণে ৬ মাসের বেশি আপনি খেতে পারবেন না। তাহলে বাকি তার ৬ মাসের মানে চাল তো আপনাকে আমদানি করতে হুম, হবে বাবা। হুম, হুম। তো সেই তার মানে আমদানি করা ইন্ডিয়া চালটা থেকে আমি কোথায় আমদানি পাবো? করাটা হলো ট্রান্সপোর্টেশন কস্ট খুব কম, যে কারণে ট্রান্সপোর্টেশন কস্ট সুবিধা যাবে। হয়। এখন সবাই দেখাচ্ছে তাহলে তো যদি এরকম পাকিস্তান আমার ভাই, তাহলে তো পাকিস্তান ইন্ডিয়া থেকে চাল নিত না। আর পাকিস্তান ঘরে, ঘরে চালের বস্তা দিয়ে দিত আমাদের ৳১০০ করে কিলো কেন খেতে হচ্ছে? আমেরিকা আমাদের ঘরে, ঘরে চালের বস্তা দিয়ে দিত আমাদের ৳১০০ কিলো কেন খেতে হচ্ছে? তো এইগুলো হচ্ছে ভুল নেরেটিভ দাঁড় করানো এই কারণে যে ভুল নেরেটিভ দাঁড় করিয়ে যদি ওই উগ্রপন্থী গোষ্ঠীটাকে ইন্ডিয়ার বিরুদ্ধে খেপিয়ে তোলা যায়, তাহলে ওই গোষ্ঠীটাকে সেভেন সিস্টারের ওইদিকে নিয়ে গিয়ে ওই উত্তেজনাকর অংশটাকে ইউজ করে মায়ানমারে আমেরিকান এন্ট্রিটা খুব দ্রুত এক্সিকিউট করা যায়। আ মানে এই যে দেখুন ইন্ডিয়া জল ছেড়ে দিয়েছে। হুম। ইন্ডিয়া জল ছেড়ে দিয়েছে, আপনি মার্চ টু ইন্ডিয়া বর্ডার করে দিচ্ছেন। তো এই যে আপনার মায়ানমারের কাছে করিডোর চলে যাচ্ছে, পোর্ট চলে যাচ্ছে, ইন্টারনেট চলে যাচ্ছে, প্রক্সি ওয়ারে আপনি এল্লাই। লিটারেলি জড়িয়ে গেছেন। আপনি সেখানে মার্চ করছেন না কেন? না, সেটা এবং কেউ এটা যাচ্ছে কিন্তু না খুব তো। মজার একটা ডিজাইন। আরেকটা সুন্দর জিনিস দেখেন আপনি। হুম, ঠিক যেভাবে এই যে প্রত্যেকটা সমন্বয়কে ছাত্রলীগের মিছিলে, ছাত্রলীগের ব্যানারে এখন প্রাক্তন যে তারা এই ভিতরে ঢুকে ডিজাইন করেছে, এটা হুম। আমি কেন বলি? আমি তো আপনার প্রায় ৩ টা ভাইস চ্যান্সেলর চালিয়েছি স্টুডেন্ট অ্যাডভাইজার হিসেবে। আমি ছাত্র উপদেষ্টা ছিলাম আরকি ডুয়েটে। ৩ টা ভাইস চ্যান্সেলর চালিয়েছি। তো হুম। এখন প্রবলেমটা কোথায় হচ্ছে? ১২ সালের পরে যখন এই যে আপনার নির্বাচনটা হয়ে গেল ১৩ সালের শেষের দিকে প্লাস মাইনাস। তারপরে কিন্তু দেখবেন একটা ন্যারেটিভ চলে এসেছিল মাঠের মধ্যে। দেশের শিবির নেই, দেশের জামাত নেই। ঠিক যে জিনিসটা এই যে এখন হাস্যকর একটা বিষয় হয়ে গিয়েছিল। যে দেশে জামাত শিবির, তাহলে এতগুলো জামাত শিবির কোথায় গেল? তাদের কমিটি কোথায় গেল? যারা পেট্রোল বোমা হামলা করছিল। এবং দেখুন আচ্ছা, হুম, আমি ২-৩ টা ঘটনা বলি কেন ওদেরকে আমি বিশ্বাস করি। ১ নাম্বার বিষয় হচ্ছে আপনার তখন আমি স্টুডেন্ট অ্যাডভাইজার, হঠাৎ করে একটা ক্রেডিট নিয়ে রুয়েটে একটা আন্দোলন হচ্ছিল ১৪ সালের দিকে। হুম।
তো আমি স্টুডেন্ট অ্যাডভাইজার, যেহেতু ল অ্যান্ড অর্ডারটা বা রুয়েটে কিন্তু প্রক্টোরিয়াল বডি নেই, স্টুডেন্ট অ্যাডভাইজারই প্রক্টর হিসাবে অ্যাক্টিং করে আর কি। তো আমি হঠাৎ করে ছড়িয়ে দেওয়া হলো সকালে যে লেডিস হলে আপনার ছাত্রীদেরকে সমানে মারা হচ্ছে, মানে যে জিনিসটা করা হয় আর কি, একটা ইয়ে তৈরি করা, ভাইব তৈরি করা। দিয়ে আমি তো একটা কি রকম একটা আতঙ্কের মধ্যে পড়ে গেলাম, তো এটা খুব খারাপ কাজ হচ্ছে। প্রভু স্যারকে কল দিলাম, বলতেছে না এরকম ঘটনা ঘটেনি। আমি আবার সরজমিনে রিক্সা নিয়ে চলে গেলাম, আমার কিন্তু সাহসটা একটু বেশি ছিল আর কি একটা সময়। এখন তো বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পরে একটু মনের মধ্যে ওদের মুখের দিকে তাকিয়ে সেরকম হয় না। তো আমি সেখানে চলে গেছি, যাওয়ার পরে দেখছি ভিতরে ঢুকলাম, ছাত্রীদের কাছে চা বলছে, স্যার এরকম ধরনের কোনো ঘটনা ঘটে। তখন আমি আবার সেখান থেকে বেরিয়ে চলে আসলাম, এবং এইটাকে ক্যাশ করে বড় করার জন্য একটা ভিতর থেকে কাজ করছি। ঠিক দেখেন, আপনার 18 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা লেডিস হলে আমাদের ছাত্রলীগের একটা মেয়ের রুমকে এভাবে সিলগালা করে সারা রাত্রি ধরে একটা ভাইব করেছিল যে এখানে ভিতরে সবার রক কেটে দেওয়া হচ্ছে, ব্লেড দিয়ে করা হচ্ছে, এবং এই মেয়েটাকে পরে বের করে জুতার মালা পরিয়ে দেওয়া হয়েছিল। খুব প্যাথেটিক একটা ঘটনা। ভিতরে পরে দেখা গেল যে আসলে কেউই নেই, ওই মেয়েটা তারই সংগঠনের একজন ছাত্রীর সাথে বসে কথা বলছে। তো এই যে ছোট্ট ঘটনা ঘটিয়ে এগুলোকে বড় করে, এটা তো আমাদের ভিতরে ঢুকে, এটা আজকাল থেকে নয়, এটা এই বিষয়গুলো নিয়ে তো আমরা 10, 12, 13 বছর ধরে আমরা চিৎকার চেঁচামেচি করে যাচ্ছি যে আমাদের এই বিষয়গুলো আপনারা প্রাধান্য দিন, এবং আপনারা যে জিনিসটা মনে করছেন সেই জিনিসটা সেরকম নয়। এবং এখন নয়, এখান দেখেন খুব মজার একটা বিষয়, 32 ভাঙা হয়েছে। আপনার কি মনে হয় এই 32টা জামাত নিজে দাঁড়িয়ে গিয়ে ভেঙে দিতে পারতো? সেই জনসমর্থন কিন্তু পাবে না। আসলে এই এনসিপির যে একটা অংশ এই টোটালটা ছাত্রলীগের ভিতর থেকে বেরিয়েছে, তাদের ফেস বেরিয়েছে, তার একটা অংশ জামাতে ফিরে গিয়েছে। আর জামাত ভালো করেই জানে যে আমরা যতই এই শোডাউন করি না কেন, জেনারেল পিপুলদের কাছে আমাদের অ্যাকসেপ্টেন্সটা জিরো। এই এনসিপি হচ্ছে জামাতের সেই টিম, যে টিমটা হচ্ছে গিয়ে জামাতকে বাইপাস করে আবার একটা ওই আলাদা টিম নিয়ে কিন্তু মাঠের মধ্যে প্রচারণা চালাচ্ছে, যেন প্রগতিশীল কিছু ভোটারকে তারা তাদের মধ্যে টানতে পারে। এবং আমি আপনাকে এনশিওর করছি, আমার আমি তো এদেরকে এত ভালোভাবে দেখি, অবজার্ভ করি, আমি এনশিওর করছি আপনাকে, আপনি দেখবেন কয়েকদিনের মধ্যে জামাত এবং এনসিপি বলবে আমরা জোট করে ভোট করব। এবং আচ্ছা। দেখেন, এবং একটা মজার ভিডিও আপনাকে আবার শেয়ার করি আমি। ভিডিও সে মজার ভিডিও কি দেখতে হবে? ভিডিও দেখলে আবার রেস্ট্রিকশন আসবে একটু। ও আচ্ছা আচ্ছা, না আমি একটা জিনিস বলি, তাহলে ভিডিও দেখবো না, জাস্ট আমি বলেন, বলেন, এটাকে শেয়ার বলেন। করি। ভিডিও মুখে বলেন। হ্যাঁ। মুখে বলি আপনাকে, দেখুন এই যে ভিডিওটা প্লে না এইখানে, করলেই হবে। হ্যাঁ হুম, প্লে করবো না, আমি জাস্ট আপনাকে যেটা দেখাচ্ছি, এই দেখুন, মানে আপনাদের চোখগুলা থেকে কিন্তু আমার চোখটা একটু আলাদা। সেই আচ্ছা। চোখটা আলাদা কেন, দেখুন জামায়াতের আমির উনি মঞ্চ থেকে পড়ে গেছে। হ্যাঁ, ওনারা পড়ে একটা গেছে। সংগঠিত ইসলামিক একটা অর্গানাইজেশন, তার মানে সবাই ওনারা নামাজ কালাম 5 ওয়াক্ত পড়ে, তাই না? কিন্তু হুম। আপনি কি ওই সার্কেল করা লোকটাকে দেখতে পাচ্ছেন? উনি কিন্তু না সার্জি এখনো সালাম, দেখেন দোয়া তুলে ছবিটি দোয়া আসেনি, করছে। ছবিটি আসেনি এখনো। ছবিটি আসেনি। মানে এটা তো চালু করলে আপনি টোটালটা দেখতে পাবেন, আমি ভিডিও লিঙ্কটা আপনাকে দিয়ে দিব, আপনি দেখতে পারবেন না। এটা হ্যাঁ, দিল্লি ইত্তেফাকের দেখেন জি। ওই পেজ থেকে এসেছে এখানে আর কি। কি, ওই যে দেখেন কি সার্জি দেখতেছি? আলম দোয়া করছে। এই যে জামায়াতের দোয়া আমির পড়ে গিয়েছে মঞ্চের মধ্যে, উনি তাড়াতাড়ি দোয়া দরুদ পাঠ করতে শুরু করেছেন। সেটা খারাপ বিষয় না, না একজন মানুষ হুম। দোয়া পড়তেই পারে। ও কিন্তু আমাদের সার্জিস সময় কি একটা কথা মঞ্চে ছিল চালু ছিল, না? হ্যাঁ মঞ্চেও ছিল, এবং আপনি গোটা ভিডিওটা দেখবেন, আমি লিঙ্কটা দিয়ে দিব, এটা শেয়ার করে দেবেন আপনি ডেসক্রিপশন বক্সে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। দেখবেন হ্যাঁ, সেখানে দোয়া করছে। যে তাহলে কি এইটা বোঝা আমাদের যায়? সময় একটা কথা চালু ছিল, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইড দ্য ল্যাঞ্জা। ল্যাঞ্জা ডিফিকাল্ট, হাইড করা কিন্তু খুব ডিফিকাল্ট, আমাদের সময় এটা চালু ছিল। তো দেখেন যেখানে এনসিপি সমাবেশ করছে, ইয়ে করছে, গোপালগঞ্জ বলেন, আপনি ওই আওয়ামী লীগ ব্যান করা বলেন, ইয়ে ভাঙা বলেন, দেখবেন যে এনসিপির পেছনে দাঁড়িয়ে থাকছে জামাত। হুম। মানে এটা এনসিপি কেউ, হচ্ছে কেউ গিয়ে, বলছে এনসিপি জামাতের আরেকটা সংগঠন বলছে। হ্যাঁ হ্যাঁ অনেকেই একদম বলে। 110% সেটা। এবং আপনি দেখবেন ভোট এনসিপি আর জামাত, কারণ এনসিপি কে দিয়ে তারা কিছু প্রগতিশীল এবং জেনারেল ভোটারদেরকে টানার চেষ্টা করবে স্টুডেন্টদের মধ্য থেকে, আর জামাতের ভোটটা তো জামাতের রয়েছে, এই তো হচ্ছে তাদের প্ল্যান। কিন্তু জামাত সেইভাবে জনগণের কাছে যেতে পারে না, পারবে একটা না। ফেস আচ্ছা। ভ্যালু নিয়ে। আচ্ছা, আচ্ছা। আমরা সংক্ষিপ্ত করি একটু। আ হুম, এখানে অনেকে বলছেন যে জামাতে ইসলামের যে আমির নায়েবে আমির আছেন, আমিরে জামাত, সোহরাওয়ার্দী হুম। উদ্যানে উনি ওই যে ৩০ লক্ষ শহীদ, সোহরাওয়ার্দী উদ্যানের সারেন্ডার, বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ এগুলো সব মনে পড়ে গেছে। বারবার তিনি হ্যাঁ, খালি হ্যাঁ, হ্যাঁ। ওই যে সেনসেস হয়ে যাচ্ছেন। হুম? হতেও আচ্ছা পারে যাক, এটা, হতেও পারে। হতেও পারে যে কোথায় আসলাম? ৫৪ বছর পর তো ওখানে হ্যাঁ, যাচ্ছি হ্যাঁ, এখন যে একদম, একদম কোথায় ঠিক। আসলাম?
আচ্ছা, এখন আমি সংক্ষিপ্ত করি একটু। আমরা যদি ২-৪ মিনিটের মধ্যে শেষ করতে পারি খুবই ভালো হ্যাঁ, হয়। শিওর, 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 ভূরাজ শিওর। ভূরাজনীতিতে বাংলাদেশের ভবিষ্যৎ কি হতে পারে? সংক্ষিপ্তভাবে। এটা আমরা কি গাজা অলরেডি হতে আমি যাচ্ছি? আমার জি। আমার এই মায়ানমারের এই যে এটা দিয়ে আমার অলরেডি সেটা নিয়ে কথা বলা শেষ। জাস্ট আমি ২ মিনিটে আমার বক্তব্যটা শেষ করে দেব। হুম, এখন যেহেতু আপনার কমিউনিকেশন হয়ে গেছে, করিডোর হয়ে গেছে এবং পোর্ট হয়ে গেছে, আগামী হুম, ১.৫ থেকে ২ বা ৩ মাসের মধ্যে কিন্তু আমেরিকা সেখানে যাবে এবং মেটিকুলাস ডিজাইনলি তারা সেটা এক্সিকিউট করার চেষ্টা করবে। এবং যেহেতু মায়ানমারের জান্তা আর্মি এবং চীন এবং একই সাথে হুম, রাশিয়া এবং ইন্ডিয়াও যেহেতু তাদের সেভেন সিস্টার উত্তেজিত হতে পারে, তারা কেউই সেটাকে কিন্তু পছন্দ করছে না। এখন আমাকে তো আমার প্রতিবেশীদেরকে নিয়ে থাকতে হবে এবং যদি আমি থাকবো ইয়েতে তালাইমারিতে কিন্তু সম্পর্ক করবো নাটোরে এবং নাটোরের লোকজন এসে আমাকে বাঁচাবে, এটা কিন্তু আসলে খুব আকাশ কুসুম একটা পরিকল্পনা। এবং যখনই এখানে ঢুকবে তখন কিন্তু এই যে ইন্ডিয়া অলরেডি কিন্তু সেভেন সিস্টারের বর্ডার গুলোতে আপনার অভিযান চালাচ্ছে, ড্রোন হামলা চালাচ্ছে। তারা এইদিকে যাবে, হুম, ওইদিকে মায়ানমারে হুম, গিয়ে আসবে চীনের সহযোগিতায়, রাশিয়া তো রয়েছেই। তো এইগুলা দিয়ে বাংলাদেশের যে সামনের পরিস্থিতি হচ্ছে, সেই হুম, পরিস্থিতিটা আমি গাজার থেকে খুব ভালো কিছু দেখতে পাচ্ছি। এবং আমি আরেকটা জিনিস বলি, আমার কিন্তু ভিতরে একটা দহন তৈরি হয়েছে। দেখুন, আমি কিন্তু এই যে গত সেপ্টেম্বরে আমি মানে ইয়ে থেকে সাসপেন্ডেড হয়েছি। তারপরে থেকে আমি কোন মিডিয়া-টিডিয়া বা YouTube সবকিছু বন্ধ করে দিয়েছি। আমি কোন জায়গাতে আসিনি। কারণ এটা আমার গুরু আমাকে শিক্ষা দিয়েছে যে, "তুমি কষ্ট পেলে চুপ হয়ে যাও।" আমি দেখতে পাচ্ছি উনি মিথ্যা কথা বলেছে। আমি সেটা Facebook এ লিখেছি, আপনি বলছেন আমার চাকরি থাকবে। গুড! আপনি আমাকে কষ্ট দিয়েছেন। তাহলে আমি চুপ হয়ে গেছি। কিন্তু এখন যে জিনিসটা আমার ভিতরে কাজ করেছে সেই জিনিসটা হচ্ছে এরকম। দেখুন, যে সাপে দংশন করে বিষটা কিন্তু তাকেই টানতে হবে। স্টুডেন্টরা, কোমলমতি আমার ছাত্ররা, আমি তাদেরকে অনুরোধ করব আজকে যে আসলে সময় নেই। তোমাদেরকে ফিরে আসতে হবে এই দেশটা তোমাদের, এই দেশটাকে তোমরা কখনোই এরকম করে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আসলে দিন শেষে এই দেশটাতে আমরাই থাকবো। ওরা সবাই চলে যাবে। আজকে যারা করিডোর নিয়ে আমাদের দেশটাকে ধ্বংস করছে, তোমাদের ক্লাসে ফিরে হুম, যাওয়া উচিত এবং তোমাদের এই স্ট্যান্ডটা থেকে অবশ্যই বেরিয়ে আসা উচিত। একটা সুষ্ঠু নির্বাচন এবং আমি আবারও বলছি, কেউ টাকা পাচার করা বা কোন ধরনের ক্রাইসিস এর সাথে যদি যুক্ত থাকে, কিলিং এর মতো বিষয়, তাদের বিচারক এবং একই সাথে যারা ওই কিলিং গুলোকে ঘটানোর জন্য কোমলমতি ছাত্রদেরকে প্রোভাইড করেছে তাদেরও বিচার হোক। সবকিছু সুন্দরভাবে অগ্রসর হোক, একটা নির্বাচিত সরকার আসুক, সবাই রাজনীতি করুক। এটা কেউ যেন একটা বিষয়কে কারো উপরে চাপিয়ে না দেয় এবং আমরা বাংলাদেশ, আমাদের চারপাশের যারা আমাদের প্রতিবেশীরা রয়েছে যাদের কাছ থেকে নিলে আমরা একটা কম টাকা, আমরা তো গরিব মানুষের ভাই, আমরা গরিব মানুষ, সবাই দিন আনি দিন খাই। আমরা ১ কিলো চাল যদি ৳৫০ হয় সেটা আমাদের জন্য সুবিধাজনক। না, ৳১০০ হলে আমাদের জন্য কষ্টের। ১ কিলো আটা ৳৩০ হলে সুবিধাজনক। ৳১০০ হলে কষ্টের। তোমরা সবাই ফিরে আসো। তোমাদের প্রত্যাশা এবং আমার বিশ্বাস তোমাদের ফিরে আসতেই হবে। না হলে যা ঘটবে বাংলাদেশে সেই জিনিসটা আসলে তোমরা কদিন পর উপলব্ধি অলরেডি করতে পারছো এবং উপলব্ধিটা আরো বাড়বে। জি, আমার আর বক্তব্য জি। নেই আর। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ সিদ্ধার্থ শঙ্কর সাহা। আপনি চমৎকার বলেছেন। প্রিয় দর্শক, আমি আর বেশি লম্বা করব না। চমৎকার কথা আপনারা তথ্যভিত্তিক ডকুমেন্টারি আমরা আপনাদেরকে ডকুমেন্ট সহ দেখিয়েছি। সিদ্ধার্থ শঙ্কর সাহা আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ। অনেক মূল্যবান আলোচনা হয়েছে। প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সিদ্ধার্থ শঙ্কর সাহা ছাত্রছাত্রীদেরকে যারা বিপথে গেছে তাদেরকে সামনে বাংলাদেশের পক্ষে আসার জন্য অনুরোধ জানিয়েছেন এবং বাংলাদেশ আগামীতে আমরা যে হেডলাইন করেছি আজকে কি পরবর্তীতে গাজা হতে যাচ্ছে। অর্থাৎ রাশিয়া, চায়না, ইন্ডিয়া যদি আমাদের প্রতিবেশী দেশগুলো বা আশেপাশের দেশগুলো যদি আমাদের সমর্থনে না থাকে, চীনের যেহেতু মায়ানমারে রাখাইনে তাদের স্বার্থ আছে। সো মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে ঢুকতে গেলেই কিন্তু একটা বিবাদ তৈরি হবে। সো বাংলাদেশ হবে ওয়ারফিল্ড, সেটা আমরা চাই না। সেটা আমরা দেখতে চাই না। আমাদের meticulous ডিজাইন এর পার্ট হিসেবে বর্তমান ডক্টর ইউনূস সরকার যেটি করছেন, পুরো মার্কিন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তিনি এসছেন। সিদ্ধার্থ শঙ্কর সাহা যে কথাটি বললেন যে, নোবেল প্রাইজ দেয়া হচ্ছে শান্তিতে অং সান সুচিকে মায়ানমারে। তাকে দিয়ে কাজ করতে চেয়েছিল কিন্তু তারা পারেনি। আমাদের বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়েছে শান্তি পুরস্কার। তাকে দিয়ে এখন কাজ করে যাচ্ছে। অনেক কিছু বন্দর অলরেডি হাতছাড়া হয়ে গেছে। সেন্ট মার্টিন নিয়ে সন্দেহ আছে এবং আমাদের করিডোরও হয়ে যাবে খুব তাড়াতাড়ি এবং আমরা ওই স্টারলিংক বাংলাদেশে চলে আসছে আমরা কিন্তু চাইনি। কিন্তু স্টারলিংক আমাদের কাছে চলে এসছে। আমাদের মেটিকুলাস ডিজাইনার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সেই কাজটি দক্ষতার সাথে করে যাচ্ছেন। এটি বাংলাদেশের মানুষকে বুঝতে হবে। বাংলাদেশ যেন পরবর্তী গাজা না হয় সেটি আমরা দেখতে চাই না। সেটি আমরা আকাঙ্ক্ষা করি না, আশঙ্কা করি। এই পথে যাতে আমরা না যাই। ভালো থাকবেন।
ধন্যবাদ।